করবো একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছেন কিনা, অল ক্লিয়ার রয়েছে কিনা, আমার পেছনে থাকা লেখাগুলো ঠিকঠাক মতো দেখতে পারতেছেন কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা। একটু কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই ক্লাসে জয়েন করে নিজেদের বন্ধু, ফ্রেন্ড, বড় ভাই, বড় বোন যাই থাক না কেন তাদেরকে একটু মেনশন করে দিবেন। সে যদি হয় এইচএসসি 25 ব্যাচ, তাহলে কি হবে, ওই ভাইয়া বা আপু যদি এই ক্লাসটা দেখে, এই ক্লাসের যত প্যারা থাকবে, যত রকম পড়াশুনো নিয়ে হচ্ছে গিয়ে সে এই চ্যাপ্টারের জারণ বিজারণ রয়েছে, পিপিএম রয়েছে, ঘনমাত্রা রয়েছে, মানে ঘনমাত্রা থেকে শুরু করে অনেক কিছু জিনিস, নির্দেশক রয়েছে, সো অনেক রকম পার্টি রয়েছে এই অধ্যায়ের মধ্যে। সুতরাং সব রকম জিনিসপত্র যাতে ক্লিয়ার হয়ে যায়, সো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবেন আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছেন কিনা। সুতরাং আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে কেমিস্ট্রির খুবই 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 গুরুত্বপূর্ণ একটা যে অধ্যায়, যেখান থেকে আপনি আপনার বোর্ড পরীক্ষায় 2টা সিকিউ অলমোস্ট কমন পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। কি রসায়ন? সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন অধ্যায়টা 3 এবং কেমিস্ট্রি হচ্ছে সেকেন্ড পেপারে। সুতরাং একটু কাইন্ডলি হচ্ছে গিয়ে তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবেন, কেমন? আচ্ছা, যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন কথাবার্তা না বলে একটা পড়াশোনার মধ্যে চলে যাই। আসলে দেখো একটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থেকেই থাকে। এটা এইচএসসি 26ও চাইলে করতে পারেন, কোনো প্যারা নাই, বাট স্পেশালি ডেডিকেটেড এই ক্লাসটা হচ্ছে 25 ব্যাচের জন্য। সুতরাং একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই যে আপনি যে পরিমাণগত রসায়ন পড়বেন, আপনার লাভটা কি ভবিষ্যতে? এই যে আপনাদের পরীক্ষার রুটিনটা দিয়ে দিল না, কয়েকদিন পর আপনাদের পরীক্ষা হবে, আপনাদের কিছুদিন পর আসলে, আচ্ছা আপনাদের তো দেয়নি, এসএসসি দিছে, আপনাদের তো কিছুদিন পরে দিবে, এসএসসি রুটিন দিছে। সো এইচএসসি ব্যাচ আপনারা তো জানেন মোটামুটি 5 থেকে 6 মাস পরেই তো আপনাদের পরীক্ষা। সো এই বোর্ড পরীক্ষা আপনাদের, আপনি যেই বোর্ডেই পড়েন না কেন, বোর্ড পরীক্ষায় সর্বদা এই চ্যাপ্টারটা থেকে 2টা সিকিউ প্রশ্ন মাস্ট বি কমন পাবেনই পাবেন। বুঝছেন? কয়টা সিকিউ প্রশ্ন কমন পাবেন? 2টা সিকিউ প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও এখান থেকে আপনি হিসাব করলে 5টার মতো এমসিকিউ অনায়াসে কমন পেয়ে যাবেন। সুতরাং আজকের যদি ক্লাসটা করেন, আমি এতটুকু আপনাদেরকে মানে হচ্ছে আশা দিতে পারি যে এই যে 5টা এমসিকিউ এবং এই যে 2টা সিকিউ, এই পার্টগুলো আপনাদের পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে। সো কথাবার্তা না বলে ক্লাসের মধ্যে চলে যাই ইনশাআল্লাহ। আশা করি সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছো এবং আমাকে শুনতে পারতেছো। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, একটু এই ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবা, অথবা নিজেদের ফ্রেন্ডদেরকে দিয়ে দিবা, যাতে করে পরবর্তীতেও যদি কেউ রেকর্ডেড ক্লাসটা দেখে, তাহলে যাতে আসলে ক্লাসের এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্যারা না থাকে ইনশাআল্লাহ। কেমন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা চলো আমরা প্রথমেই শুরু করি। এই চ্যাপ্টারটা যদি আপনি প্রথমেই শুরু করেন, এখানে দেখেন অনেকগুলো ব্যানানা দেখা যাচ্ছে, আমরা হিসাব নিকাশ করব। সো আমরা স্বাভাবিকভাবে যখন হিসাব নিকাশ করি তখন তো আমরা ডজনে হিসাব করি। যেমন এখানের মধ্যে সুন্দর করে দেখো, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে যেমন ডজনে হিসাব করছে, 1 ডজন মানে কতগুলো এখানে আছে গুণে দেখবা হচ্ছে 12টা আছে। কতগুলো আছে? 12টা। সেম ভাবে কেমিস্ট্রি বা কেমিক্যাল জিনিসপত্র নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আসলে এই ডজন, হালি, তা বা হালা কি বলে এগুলোকে, তার পরবর্তীতে হচ্ছে আরো যে হিসাব নেই, শতক বা হাজার বা ট্রিলিয়ন, হ্যাঁ, বা মেট্রিক টন বা হচ্ছে গিয়ে তোমার গ্রাম, হ্যাঁ, এই পার্টগুলোতে হিসাব করি না, বা লিটার, এইভাবে হিসাব করি না। সো আমরা যখন আসলে হিসাব নিকাশ করি কেমিস্ট্রির জিনিসপত্রগুলো, তখন অলওয়েজ মোল নামে একটা সংখ্যা রয়েছে। যেমন আপনার আব্বু বা আম্মু যদি আপনাকে বলে 1 কেজি তরকারি গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসো, আপনি 1 কেজি পরিমাণ জিনিস মাপ করে নিয়ে আসবেন। কিন্তু কেমিস্ট্রিতে 1 কেজি 2 কেজি আসলে প্রচলন নাই, চলে না। কেমিস্ট্রিতে যেটা চলে সেটা হচ্ছে মোলের রাজ্য। সেটা হচ্ছে কিসের রাজ্য? মোলের রাজ্য। 1 মোল, 2 মোল। সুতরাং 1 মোল সমান সমান কতটুকু? যেমন আমি একটু আগে বললাম 1 ডজন মানে 12টা নির্দেশ করে। সেম একইভাবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমাকে যদি কখনো মোল সংখ্যাটা বলে দেয়, তখন মনে রাখবেন 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23 এই সংখ্যাটা নির্দেশ করবে। সুতরাং এই পার্টটুকু মনে রাখবেন। সো এই পার্টটুকু মনে রাখলে হয়ে গেছে। সো এই যে মোল, মোল ছাড়াও এই জায়গার মধ্যে মোল মানে এখানের মধ্যে যেমন দিছে মোল ইজ নট এ নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনি হিসাব নিকাশ করবেন, গণনা করবেন। যেমন এখানের মধ্যে দেখেন 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। মানে এটা একটা অ্যাভোগাড্রো সংখ্যা, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে দিছিল 1 মোল মানে হচ্ছে এই পরিমাণ অণু অথবা পরমাণু থাকতে পারে। যদি আমি 1 মোল অণু বলতাম,
এত সংখ্যক অণু থাকতো, 1 মোল পরমাণু বলতাম এত সংখ্যক পরমাণু থাকতো। যেমন এখানের মধ্যে কি বলছে, পরমাণু বলছে, তাহলে এখানে কি হবে 6.02 গুণন 10⁻23। এটা যেহেতু পরমাণু, সুতরাং এখানের মধ্যে কি লিখে দিব আমরা, এখানের মধ্যে আমরা পরমাণু কথাটা লিখে দিব। কি লিখে দিব, পরমাণু। আমি যদি বলতাম 1 মোল ডিম, তাহলে ওই পাশে গিয়ে আমি কি লিখে দিতাম, 1 মোল সমান সমান এতগুলো ডিম। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। সো চলো আমরা পরের পার্টে চলে যাই। মোল, পারমাণবিক ভর, এখানে এটা লাগবে না। যেমন আমরা এখানের মধ্যে মোল, এটা আণবিক ভর হইতে পারে, পারমাণবিক ভর হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট প্রথমে যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে মোলের খুবই সুন্দর একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং সূত্রটা অনেক বড় একটা সূত্র। এটা দিয়ে আপনি যে কোনো এমসিকিউ খুব সহজে সলভ করতে পারবেন এরকম হাতের চুটকিতে। সূত্রটা কিরকম এখানে সবকিছু বলে দিছে। মোল রিলেটেড, অ্যাভোগাড্রো সংখ্যক রিলেটেড বা যে কোনো আয়তন সম্পর্কিত যে কোনো কিছু যদি পরীক্ষার মধ্যে আসে, যে কতগুলো অণু রয়েছে এখানে, এই অণুগুলোর আয়তন কত, এই অণুগুলোর ভর কত, 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতগুলো অণু থাকে, 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত, 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। আমরা একটা মাত্র সূত্র শিখবো, এটা বইয়ের মধ্যে অনেক সময় আপনারা ঐকিক নিয়মে শিখেছেন, এটা শিখবেন না। একদম শর্ট একটা সহজ সূত্রের মধ্যে শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে মনে রাখবেন n সমান সমান w ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু v বাই 22.4। অবশ্যই অবশ্যই এই যে এইটা হচ্ছে এসটিপি তে হবে, এসটিপি, এসিটিপি হইলে 24.4 হইতো, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে যদি আমরা বলি n ডিভাইডেড বাই 6.02 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে 23। সো এই জায়গাটার মধ্যে যদি আপনি একটু লক্ষ্য করেন ভালো করে, এই যে উপরের যে ডাব্লুটা দেখতে পারতেছেন, এই ডাব্লুটা মানে কি নির্দেশ করতেছে আমাকে বলতে পারেন? সবসময় মনে রাখবেন এই ডাব্লু মানে হচ্ছে প্রশ্নে দেয়া ভর। এই যে দেখো এখানের মধ্যে দিয়েই দিছে এরা সুন্দর করে, ডাব্লু মানে হচ্ছে দেয়া ভর। আর নিচের যে এমটা রয়েছে, এই যে নিচের যে এমটা রয়েছে, এই এম মানে কি, এম মানে হচ্ছে মোলার ভর। মোলার মানে কি, যে যৌগটা দেয়া থাকবে তার ভর। যদি আপনার এখানের মধ্যে ধরেন প্রশ্ন বলে দিচ্ছে সালফিউরিক অ্যাসিড, তার মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, তার মানে যে যৌগটা দেয়া থাকবে তার ভরই হচ্ছে এম। আমি এইটা একটু যদি কনফিউশনটা ক্লিয়ার করি, ধরো তোমাকে বললো যে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড, পরের পার্টটুকু বাদ দাও, 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড এতটুকু মনে রাখো। এই যে 20 গ্রাম লিখে দিছো না, এইটাই হচ্ছে প্রশ্নে দেয়া ভর, ডাব্লু সমান সমান 20 লিখতে পারো। তাহলে এম মানে কি ভাইয়া, এম মানে হচ্ছে এই যে এর ভর, এর ভর, এই যৌগটার ভর। সালফিউরিক অ্যাসিডের ভর কত 98, তার মানে তুমি এটার ভর কত লিখতে পারো 98। তার মানে প্রশ্নের মধ্যে যে যৌগটা বলে দেয়া থাকবে তার ভরটাই হচ্ছে বড় হাতের এম, এবং আমি যে ভরটা নিয়ে কাজ করব প্রশ্নের মধ্যে যেটা বলে দিবে 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম, সেটা হচ্ছে ডাব্লু। ভি মানে কি, ভি মানে তো তোমরা সবাই জানো আয়তন। এটা কোন আয়তন বলো তো বাচ্চা কাচ্চারা? এই আয়তনটা কিসের আয়তন? প্রশ্নে যে আয়তনটা দেয়া থাকবে, প্রশ্নে যে আয়তনটা দেয়া থাকবে সেই আয়তন, অথবা প্রশ্নের আয়তন বলতে পারো, অথবা বলতে পারো প্রশ্নের মধ্যে যে আয়তনটা তারা জিজ্ঞেস করবে সেই আয়তনটা, একই কথা। সুতরাং এখানের মধ্যে দুইটা ব্যাপার খেয়াল করো, ডাব্লু হচ্ছে প্রশ্নের, উপরের যে মানগুলো দেখতেছো সবই প্রশ্নের, উপরের যে মান থাকবে সবগুলোই প্রশ্নের। আমি আবারও রিপিট করতেছি, প্রশ্নে দিয়ে দিল 5 লিটার আয়তনের কার্বন ডাই অক্সাইডের ভর কত, তাহলে 5 লিটার আয়তনে আমি যদি এভাবে বলতাম 5 লিটার আয়তনের কার্বন ডাই অক্সাইডের ভর কত, তাহলে এখানে প্রশ্নের মধ্যে কি 5 লিটার বলে দিছে না? সবসময় মনে রাখবা প্রশ্নের মধ্যে যে ভ্যালুগুলো দেয় তা সেইগুলো সবসময় উপরেই থাকে, এই যে উপরেই থাকে, সবসময় কোথায় থাকে? উপরে থাকে। এই কথাটা একটু মনে রাখবা, তাহলে হবেটা কি পরীক্ষার হলে তো কখনো কনফিউজড হবা না তুমি যে আসলে ভাই এই ভ্যালুটা কি আমি ডাব্লু ধরবো নাকি এম ধরবো নাকি ভি ধরবো নাকি এল ধরবো, আমি তো কিছু বুঝতেছি না। সেম ভাবে এই এন মানে হচ্ছে অণুর সংখ্যা। কিসের সংখ্যা? অণুর সংখ্যা। তাহলে এই অণুর সংখ্যাটাও কি করতে হবে বাচ্চা কাচ্চারা? অণুর সংখ্যাটাও সুন্দর করে মনে রাখতে হবে। এই অণুর সংখ্যাটাও কি করতে হবে? মনে রাখতে। এই অণু সংখ্যাটা কি? প্রশ্নে দেয়া অণুর সংখ্যা। কিসের অণু সংখ্যা? প্রশ্নে দেয়া অণুর সংখ্যা। তার মানে আমি সবসময় মনে রাখবো যদি প্রশ্নে বলে 5টি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, তাহলে প্রশ্নে কি দিয়েছে? 5টি। সো 5টি যেহেতু দিছে সেহেতু এটা হচ্ছে n। সুতরাং আমরা একটা জিনিস মনে রাখবো, এই সূত্রটা করব কি জানো পরীক্ষার হলে সবসময় পুরো সূত্রটাই লিখবো,
কখনো এই যে আমি কি করতাম, আল্লাহ কোনটা লিখবো কোনটা না লিখবো কনফিউজড হয়ে যাইতাম। সুতরাং হতে পারে সূত্রের এই W/M = V/22.4 এই পোরশনটা নিয়ে আপনাকে কাজ করতে হতে পারে। আবারও হতে পারে V/22.4 সমান N/6.02 গুণন 10⁻23 এই পোরশনটুকু নিয়েও কাজ করতে হইতে পারে, যেহেতু প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটার ইকুয়াল ইকুয়েশনের মধ্যে। সুতরাং আমি এই n সমান সমান যেমন এটা লিখতে পারি, সেম একই ভাবে n সমান সমান এটাও লেখা যায়, সেম একই ভাবে n সমান সমান এটাও লেখা যায়, তার সেম ভাবে এইটা সমান সমান এটাও লেখা যায়, এটাও লেখা যায়, আবার এটা সমান সমান এটাও লেখা যায়। তার মানে আমার প্রশ্নের মধ্যে যেই ভ্যালুটা চাবে সেটা নিয়ে আসলে কাজ করতে হবে। এইটা একটু খেয়াল রাখবো, আমরা প্রশ্নে কি চাইছে প্রশ্নের ডিমান্ড অনুসারে আমরা কাজ করার চেষ্টা করব। কেমন? যেমন এই প্রশ্নটা একটু পড়ো তো, এই প্রশ্নটার উত্তরটা কি হবে তোমরা একটু বলো তো বাচ্চা কাচ্চারা, একটু তোমরা চেষ্টা করো, একটু এই প্রশ্নের উত্তরটা একটু বোঝার চেষ্টা করো। একটু বলো তো আমাকে কমেন্ট সেকশনের মধ্যে যে এই প্রশ্নটার উত্তরটা কি হবে। বলো 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 বাচ্চা কাচ্চারা। বলো 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 এই প্রশ্নটার উত্তরটা কি হবে? যখনই এরকম কোন প্রশ্ন দেখবেন ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন 64 গ্রাম অক্সিজেনের কথা বলছে। সো যখন কখনো প্রশ্নের মধ্যে বাংলা দিয়ে লিখে দিবে, এরকম কোন অপশন আপনারা কি দিয়ে পাবেন, আপনারা এরকম কিছু অপশন এরকম করে বাংলা দিয়ে পাবেন, তখন চোখ বন্ধ করে লিখে ফেলবেন এই অক্সিজেন মানেটা কি বোঝায়। এই অক্সিজেন মানেটা O2 বুঝাচ্ছে, শুধুমাত্র একটা অক্সিজেন না। এটা ভুল করবেন না, শুধুমাত্র একটা অক্সিজেন বোঝানো হচ্ছে না। সুতরাং আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই পার্টটাকে আমরা কি জানি সূত্রে এবং কি কি দেয়া রয়েছে সেইটা দুই ভাগে ভাগ করে ফেলি। সুতরাং প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে সূত্রটা লিখি। আমরা তো অনেক বড় একটা সূত্র জানি, দেখো এখানের মধ্যে কি বলছে, মোল সংখ্যা নির্ণয় করে। এরকম পার্টের ম্যাথ করার জন্য শুধুমাত্র আমরা যেভাবে শিখেছি সেভাবে সূত্রটা লিখবো। কি জানি, n সমান সমান কি W/M ইজ ইকুয়াল টু কি হবে, V/22.4 ইজ ইকুয়াল টু কি হবে, N/6.02 ইন্টু 10⁻23 এইটা হবে। এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, প্রশ্নের মধ্যে কি দিছে আসলে। এই যে দেখো আমি তোমাদেরকে বারবার বলে দেই, প্রশ্নের মধ্যে যে ভরটা দেয়া থাকে সেটা হচ্ছে W। ভেরি গুড, একজন তো জান্নাতুল রিয়া বলে দিছে যে n এর মান বের করতে হবে। হ্যাঁ অবশ্যই, মোল সংখ্যা মানে কি বের করতে হবে, মোল সংখ্যা মানে হচ্ছে n এর মান বের করতে হবে। এখন তোমাকে দেখতে হবে প্রশ্নের মধ্যে কার কার মানগুলো দেয়া রয়েছে। সো এখানের মধ্যে একটু খেয়াল করো তুমি বাবা, সেটা হচ্ছে এই যে দেখো আমি যে এই যে এটা কি প্রশ্নের ভর না, এটা কি প্রশ্নের ভর না, তাহলে প্রশ্নের ভরটাকে আমি কি বলতে পারি, ডাব্লু বলতে পারি। তাহলে আমি এখানের মধ্যে কি বলতে পারি, ডাব্লু সমান সমান কিসের ভর, প্রশ্নে দিয়ে দিছে কত গ্রাম, 64 গ্রাম, তাহলে এটা ডাব্লু সমান সমান 64 গ্রাম লিখে দাও। এর পরবর্তীতে দেখো বলছে অক্সিজেন, পরমাণুতে অক্সিজেনের মোল সংখ্যা। তো অক্সিজেনের তার মানে কি, এর যে ভর, এই যে এর যে ভর, আমি কি বলছি প্রশ্নের মধ্যে যে যৌগ দিবে যৌগের ভর হচ্ছে, প্রশ্নের মধ্যে যে যৌগ থাকবে যৌগের ভর হচ্ছে m। তাহলে এখানে m সমান সমান কি, O2 বলছে না, O2 মানে কি একটা অক্সিজেনের ভর কত গ্রাম, 16 গ্রাম। তাহলে এখানের মধ্যে O2 মানে কি 2, 16 গুণন 2, তার মানে কত গ্রাম, 32 গ্রাম। কেন 32 গ্রাম কেন, একটাও এখানে তো দুইটা অক্সিজেন, অক্সিজেনের সংখ্যা কয়টা, দুইটা। সুতরাং এখানে যেহেতু অক্সিজেন কয়টা আছে বলো তো, দুইটা, একটার ভর 16, দুইটার ভর 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি একটু খেয়াল করি এই জায়গাটার মধ্যে কার কার ভ্যালু দেয়া আছে এখানের মধ্যে, এটা একটু বোঝার চেষ্টা করো। মোল সংখ্যা হিসাব করো, মানে এটার মান চাইছে। এখন তুমি দেখো কি কি দেয়া আছে, এইটার ভ্যালু দেয়া আছে, এইটার ভ্যালু দেয়া আছে। তার মানে আমি কি করব, আমি কি করব আসলে এখানের মধ্যে, আমি এখানে কি করব, আমি শুধুমাত্র এইটুক পাথ নিয়ে ম্যাথটা করে ফেলবো। তার মানে আমার নেক্সট পার্টে যাওয়ারই দরকার নেই। কেন যাওয়ার দরকার নেই, কারণ ভাই আমার এতটুকুই তো ম্যাথ হয়ে যাবে। তাহলে আমি এটা একটু লিখে ফেলি, আমি কি লিখবো, n ইজ ইকুয়াল টু W/M। তাহলে প্রশ্নে W এর মান কত, W এর মান হচ্ছে 64, তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 32। তাহলে আমি যদি এটা কাটাকাটি করি তাহলে কি হবে, 2 মোল। বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি গুড। তার মানে যারা যারা বের করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চা কাচ্চারা। চলো এরপর আমরা পরের প্রশ্ন সলভ করি। এটা হচ্ছে, চলো
এখানের মধ্যে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে বাবারা, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানের মধ্যে তুমি যেটা করছো সেটা হচ্ছে পরমাণুতে বের করো নাই, তুমি যেটা বের করছো সেটা করছো হচ্ছে অণুতে। এই যে দেখো অণুতে, অণু, তুমি যেটা বের করছো সেটা হচ্ছে অণুতে বের করছো। কিসে বের করছো? তুমি হচ্ছে অণুতে বের করছো। কেন অণুতে বের করছো? O2 মানে হচ্ছে অণুতে। আর প্রশ্নের মধ্যে যদি পরমাণু বলে দেয় যে পরমাণুতে, পরমাণুতে, তখন আপনি শুধুমাত্র O2 না ধরে অক্সিজেন ধরে করবেন, তাহলেই হয়ে যাবে। আমরা যেটা করছি সেটা কি ধরে করছি? আমরা অণুতে ধরে করছি, আমরা অণুতে ধরে করছি। বাট পরমাণু যদি বলে দেয় তখন শুধুমাত্র একটা অক্সিজেন ধরে করতে হবে। কেমন? আমরা তো জানি যে পরমাণু মানে কি সিঙ্গেল হবে সবসময়, একটা অক্সিজেন, একটা সালফার, একটা নাইট্রোজেন। এটা কিসে হবে বলতো? যদি আমাকে কিসে বলে দেয়? পরমাণুতে বলে দেয়। আর আমাকে যদি অণুতে বলে দেয় তাহলে আমাকে কি করতে হবে? সমন্বিত একটা যৌগ নিতে হবে, হ্যাঁ, মৌলিক পদার্থ নিতে হবে ইনশাআল্লাহ। সো চলো আমরা নেক্সট ম্যাথের মধ্যে চলে যাই। দেখো এটা তো গেলই। এই যে দেখো এখানের মধ্যে অণুতে যদি বলে, এই যে দেখো অক্সিজেন কিসে? অক্সিজেন অণুর মোল সংখ্যা। সো যদি আপনাকে প্রশ্নের মধ্যে বলে দেয় অণুর মোল সংখ্যা, তাহলে এখানের মধ্যে কি করবেন? এই যে দেখেন অণু মানে কি? অণু মানে আপনি এখানে অবশ্যই O2 নেবেন। O2 মানে কি? m এর ভর হবে কত বলো তো? 32 গ্রাম। কত গ্রাম? 32 গ্রাম। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে 2 মোল। কথা কি বুঝতে পারছো? ভেরি গুড। তার পরবর্তীতে দেখো ফাইন্ড দ্য মোল নাম্বার। দেখো এখানের মধ্যে আপনারা জাস্ট এইটা সূত্র, এখানের মধ্যে ডাব্লুর ভ্যালু দিছে, এটা হচ্ছে কিসের ভ্যালু? ডাব্লুর ভ্যালু। এখানে একটা নাইট্রোজেন না, তাহলে একটা যদি নাইট্রোজেন, এটা প্রশ্নে দেয়া যে মৌলটা M, নাইট্রোজেনের ভর 14, এটা এখানে ডাব্লুর ভর কত? 32। এখানে কত দিছে? সালফার, ও আচ্ছা সালফার তো দিয়েই দিছে। সালফার মানে কি? এটার ম্যাস কত হবে? 32। তার পরবর্তীতে এটা 40, তার মানে এটা কি হবে? ডাব্লু। এখানে হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন মানে 1 গ্রাম। তাহলে আমি কি করব? আমি একটু আগে সূত্রটা শিখছি, n সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই m। এই যে পোরশনের মধ্যে আমি জাস্ট মানগুলা বসাই দিব, ডাব্লুর মান বসাই দিব, m এর মান বসাই দিব, ডাব্লুর মান বসাই দিব, m এর মান বসাই দিব, ডাব্লুর মান বসাই দিব, m এর মান বসাই দিব। তাহলে আমি কি করব? প্রশ্নের মধ্যে মোল সংখ্যাগুলো প্রত্যেকটারই খুঁজে পাবো। বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড, ভেরি গুড, সেরা 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 সেরা। রহিমা আক্তার, ভেরি গুড, এই তো সেরা, বুঝতেছো তোমরা, মাশাআল্লাহ। চলো এর পরবর্তী পার্টে যে, এই যে দেখো এই যে মিথেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ভর কত, এইগুলো পারবা তুমি। মূল সংখ্যা এই যে 11 গ্রাম, এই যে এইগুলো দেখাবো না, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বনের মোল সংখ্যা কত আসলে, এইগুলো তোমরা পারবা। হ্যাঁ, ওই যে এন এর মান বের করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো এখানের মধ্যে দেখো 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা বের করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার পাশে পারলে একটু স্টার চিহ্ন দিয়ে রাখবা, কেমন? এটার পাশে পারলে একটু স্টার চিহ্ন দিয়ে রাখবা, কারণ এটা একটু গতানুগতিক প্রশ্ন থেকে একটু আলাদা ধরনের প্রশ্ন। কিরকম ধরনের প্রশ্ন চলো একটু বোঝানোর চেষ্টা করি আমি তোমাদেরকে। সেটা হচ্ছে এখানের মধ্যে বলছে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যাটা বের করতে বলছে। বুঝেন এখানের মধ্যে। সো যারা হচ্ছে আগের ম্যাথটা বুঝতে একটু সমস্যা হয়েছে তারা একটু নেক্সট ম্যাথটার দিকে খেয়াল করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দেখেন এখানের মধ্যে কি বলছে? 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের, দেখেন প্রথমে বলছে পরিমাণটা কার দিছে, দেখো পরিমাণটা পানির দেয়া, কিন্তু উত্তরে কার চাইছে? উত্তরে ইন্ডিভিজুয়াল ভাবে হাইড্রোজেন চাইছে, মানে আলাদাভাবে আসলে অক্সিজেন চাইছে। সো তোমার পরিমাণ কার দেয়া আছে দেখো, ভালো করে খেয়াল করো, পরিমাণটা কিন্তু পানির দেয়া। সো আপনি যে এখানের মধ্যে পরমাণুর সংখ্যা বের করবেন, প্রথমে আপনি তো সরাসরি হাইড্রোজেন আর অক্সিজেনেরটা পাবেন না। কেন পাবেন না? কেন পাবেন না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, কারণ এখানে পরিমাণটা কার দেয়া? পানির পরিমাণ দেয়া, পানির পরিমাণ দেয়া। দেখো এই প্রশ্নটা একটু বুঝতে হবে বাবা, এগুলো বোর্ড পরীক্ষায় চলে আসে। পানির পরিমাণ কত গ্রাম দিয়ে দিছে? 5 গ্রাম দিছে। বাট পরমাণু সংখ্যা কার চাইছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে আপনি হাইড্রোজেন আর অক্সিজেন আগে বের করবেন না, আগে পানির পরমাণুর সংখ্যাটা বের করো। এখান থেকে এই পোরশনটা থেকে কিসের পরমাণুর সংখ্যা বের করবা? পানির পরমাণুর সংখ্যা, পানির পরমাণু সংখ্যা। তাহলে আমরা পরমাণু সংখ্যা, আমরা পুরো সূত্রটা জানি না বলতো, আমাকে যদি প্রশ্নের মধ্যে পুরো সূত্রটা আমরা জানি না বলতো, এরকম করে লিখতে পারবো না, n সমান সমান
W/m ইজ ইকুয়াল টু V/22.4 ইজ ইকুয়াল, আমি আপনাদেরকে বোঝানোর জন্য পুরা সূত্রটা লিখলাম, কেমন পুরা সূত্রটা লিখলাম 23। দেখো এবার ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কিসের মান দিয়ে দিছে, এই যে দেখো ডাব্লুর মান দিয়ে দিছে। কিভাবে বুঝলাম, এই যে প্রশ্নে দেয়া ভর, এই যে 5 হচ্ছে প্রশ্নে দেয়া ভর, তাহলে ডাব্লুর মান দিছে। যেহেতু পানি দিছে, এটা হচ্ছে কিসের মান, ডাব্লু। এই যে পানি দিছে তার মানে এটা হচ্ছে এম, তাহলে ডাব্লুও পাইছি এম ও পাইছি। তাহলে কি পাবো এখান থেকে, আমাকে কি বের করতে হবে, এই যে এই পোরশনটা নিয়ে আসতে হবে, কারণ আমাকে এখানে পরমাণুর সংখ্যা বলছে, সংখ্যা বলছে, তার মানে আমাকে এই পোরশনটা নিয়ে আসতে হবে। তাহলে আমি কয়টা পার্ট নিয়ে কাজ করব বাচ্চা কাচ্চারা, দুইটা পার্ট নিয়ে কাজ করব। অলওয়েজ 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 এইটা একটু মনে রাখতে হবে যে আমার চারটা পোরশনের মধ্যে যে কোনো দুইটা পোরশন নিয়ে কাজ করতে হবে। W/m ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.02 ইনটু 10⁻23 কি হবে, 10⁻23 হবে। সুতরাং একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে একটা জিনিস একটু কষ্ট করে খেয়াল করেন। এখানে দেখেন, এখানের মধ্যে কি করছে, প্রশ্নের মধ্যে ডাব্লুর মান কত দেয়া আছে বলতো, 5 গ্রাম, তুমি লিখে ফেলো 5। এম এর মান কত দেয়া আছে বলতো, এম এর মান কত, পানির ভর কত, 18 না, 18 সমান সমান দেখো, তাহলে এন মানে কি, এটা তো বের করতে হবে, 6.02 গুণন 10⁻23। সো এবার আমরা কি করব, এবার আমরা খুব সুন্দর একটা কাজ করব, সেটা হচ্ছে ক্যালকুলেশন করব। সো আমরা যদি ক্যালকুলেশন করি, এন এর মান বের করতে চাই, এন সমান সমান এটা তো এটার সাথে গুণন যাবে, তাহলে 6.23 ডিভাইডেড বাই কত হবে, 18 গুণন হচ্ছে 5, করলে কত আসে দেখো তো, আমি একটু ক্যালকুলেটরে দেখতেছি, তোমরা একটু দেখো, 5 ডিভাইডেড বাই 18 গুণন 6.02 10⁻23। হ্যাঁ দেখো আসছে 1.67 ইন্টু 10⁻23। আচ্ছা এটা কিসের পরিমাণটা বের হইলো বলতো, এটা কিসের পরিমাণ বের হইলো, এই যে পরিমাণটা বের করলাম, কোথায় থেকে বের করলাম, পানিতে না, পানি না, পানি থেকে তো বের করছি, তাহলে পানি থেকে যেহেতু বের করছি, এই পরিমাণটা হচ্ছে পানির, পানি কিন্তু একটা অণু, H2O, এটা কিন্তু একটা অণু, এটা কিন্তু কোনো পরমাণু না, এটা কি, এটা একটা অণু। সুতরাং মনে রাখবা 1.67 গুণন 10⁻23 এটা কি, পানি, অণুর সংখ্যা, অণুর সংখ্যা। কিসের, পানির বের করছি। কিভাবে বুঝলাম ভাইয়া পানির বের করছি, কারণ আমি এই জায়গা থেকে যে আমি হিন্টসটা নিছি সেটা কিন্তু পানিরটা নিছি। এখন দেখো ভালো করে খেয়াল করো, এই পার্টটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে হয়ে যাবে। এই পার্টটুকু এখনো কাজ শেষ হয় নাই, এখনো কাজ শেষ হয় নাই। তাহলে দেখো একটা জিনিস বুঝছো, একটা জিনিস বুঝছো, যদি আমার একটা পানি হয়, একটা পানিতে হাইড্রোজেন থাকে কয়টা বলো তো বাবা, একটা পানিতে হাইড্রোজেন থাকে দুইটা না। কিভাবে বুঝলেন ভাই, পানির সংকেত তো সারা জীবন শিখেছো, H2O, এই যে দুইটা, তাহলে এখানের মধ্যে পানি কতগুলো পাইলাম আমরা, 1.67 গুণন 10⁻23, এতগুলো তো পানি পাইছি না, তাহলে এতগুলো পানিতে হাইড্রোজেন থাকবে কতগুলো, এই সংখ্যাকে আমি কি দিয়ে গুণ করব, 2 দিয়ে, তাহলে 2 গুণন 1.67 গুণন 10⁻, কত হবে, 23। এই তো হয়ে গেল, যা আসবে তাই উত্তর। সেম একই ভাবে আমাকে যদি অক্সিজেন পরমাণুর কথা বলে, তাহলে এখানে হচ্ছে একটা পানিতে অক্সিজেন থাকে, অক্সিজেন থাকে কয়টা বলতো, একটা, তাহলে এতগুলাতে কয়টা থাকবে বলতো, 1.67 গুণন 10⁻23 পানিতে অক্সিজেন থাকবে কতগুলো, 1 গুণন 1.67 গুণন 10⁻20 কত হবে, 3 হবে। এই তো হয়ে গেল। তার মানে তোমরা যদি এই যে দেখো, এই যে পোরশনটা আমি করলাম এখানের মধ্যে, এটা ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা ঝামেলা যুক্ত মনে হতে পারে যে ভাইয়া এভাবে আসলে গুণ ভাগ ভাগ গুণ করব, খুবই প্যারাদায়ক মনে হতে পারে। সো আমি যেটা বলবো তোমাদেরকে, এরকম যখন তোমাদেরকে কিছু পরিসংখ্যান দিয়ে দিবে, যে তোমাকে এখানে দিয়ে দিছে পানির মান, দেখো প্রশ্নের মধ্যে কি দিয়ে দিছে পানির মান, পানির ভর দিয়ে দিছে, বাট চাচ্ছে অন্য কারো হিসাব, চাচ্ছে অন্য কারো হিসাব, তখন আমি কি করব, প্রথমে তখন আমি পানিরটারই বের করব, পানিরই অণুর সংখ্যা বের করব, অণুর সংখ্যা বের করব, পানিরই অণুর সংখ্যা বের করব, তারপর পানিটা দিয়ে হিসাব করব, পানিতে অণুর সংখ্যা বের করার পর যেই সংখ্যাটা পাবো, এই যে এখানে দেখো যেই সংখ্যাটা আমি এখানে পেয়েছি,
যেই সংখ্যাটা আমি এখানের মধ্যে পেয়েছি সেখানে ওই সংখ্যাটাকে পানিতে এখানে হাইড্রোজেন কয়টা 2টা 2 দিয়ে গুণ করো অক্সিজেন সংখ্যা কয়টা অক্সিজেন সংখ্যা একটা 1 দিয়ে গুণ করো তাহলেই ম্যাথ হয়ে যাবে বুঝতে পারছো হো হাসবনি ইনশাআল্লাহ বাবা তোমরা কি বুঝতে পারছো আমার কথা কথা কি ক্লিয়ার সো আপনি কি করবেন যারটা দেয়া থাকবে যদি এখানের মধ্যে কখনো প্রশ্নের মধ্যে এরকম দিত ধরেন প্রশ্নের মধ্যে আপনাকে এরকম দিয়ে দিছে ধরেন আপনাকে প্রশ্নের মধ্যে এরকম দিয়ে দিছে সালফিউরিক অ্যাসিড H2SO4 কয় গ্রাম ধরো 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন সালফার অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে কেমন কি সংখ্যা পরমাণু সংখ্যা কি সংখ্যা পরমাণু সংখ্যাটা নির্ণয় করতে বলছে কি সংখ্যা পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে কয় গ্রাম 5 গ্রাম প্রথমে আপনার যেহেতু সালফিউরিক অ্যাসিড দেয়া আছে তাহলে আপনি সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা n এর মানটা বের করবেন বের করার পর যখন আপনি অক্সিজেনের সংখ্যাটা বের করবেন অক্সিজেন এখানে কয়টা আছে 2 তাহলে এই সংখ্যার সাথে আপনি 2 গুণ করে দিবেন সালফার যখন বের করতে যাবেন সালফার কয়টা আছে 1 তাহলে সালফার বের করার সময় 1 দিয়ে গুণ করবেন অক্সিজেন যখন বের করবেন অক্সিজেন আছে 4টা এই অণুকে অক্সিজেনের 4 দিয়ে গুণ করে দিবেন সুন্দর মতো পরমাণু সংখ্যাটা বের হয়ে যাবে কথা কি বোঝা গেছে কথা কি ক্লিয়ার ভেরি গুড বাবারা সো চলো এবার এই যে দেখছো এখানের মধ্যে ওরা বের করছে এই যে দেখো এখানের মধ্যে ওরা পরমাণু সংখ্যা বের করছে করার পর অণু দিয়ে গুণ করছে এই যে আমরা যেটা বের করলাম ওইটাই দেখো লাস্ট পর্যন্ত বেরিয়ে গেছে এই যে দেখো এই যে বুঝতে পারছো আমার কথা ভেরি গুড তারপরে এইগুলো লাগবে না এখন এই যে এখানের মধ্যে একটা জিনিস দেখো সেটা হচ্ছে এটা দেখো এখানের মধ্যে বলছে যে এখানের মধ্যে খেয়াল করো সেটা হচ্ছে যে বলছে 0.252 দানাদার অক্সালিক অ্যাসিড তোমরা কি কেউ বলতে পারবা এই যে দানাদার অক্সালিক অ্যাসিড তোমাদেরকে যেখানে আটকিয়ে দিতে পারে সেটা হচ্ছে দানাদার অক্সালিক অ্যাসিডের সংকেতটা আসলে কি সুতরাং এই জায়গায় যখন আপনাকে আটকাবে তখন একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন যে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডের সংকেতটা কি H2C2O4 যখন আপনাকে এখানের মধ্যে হিসাব করতে হবে যখন আপনাকে এখানে হিসাব করতে হবে দানাদার এই ওয়ার্ডটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে দানাদার যখন কথাটা বলে দিবে তখন আপনি কি করবেন দানাদারের জন্য এই অক্সালিক অ্যাসিডের সাথে 2 মোল পানি আসলে অ্যাড করে দিবেন 2 মোল পানি কি করে দিবেন অ্যাড করে দিবেন 2 মোল পানি কি করে দিবেন অ্যাড করে দিবেন সুতরাং এর পারমাণবিক ভর নির্ণয় করবেন এইটা সূত্র দিয়ে আপনি আসলে বের করার চেষ্টা করবেন সুতরাং এই জায়গার মধ্যে যখন বলবে কতটি অক্সিজেন পরমাণু আছে যে আগের মতো এর এটা যেহেতু অক্সালিক অ্যাসিড অণু সংখ্যা বের করবেন n দিয়ে অক্সালিক অ্যাসিডের তাহলে কি অক্সিজেন পরমাণু আছে কয়টা তাহলে অক্সিজেন এখানে কয়টা আছে দেখো এই সংখ্যাটা বেরোনোর পর এখানে আছে 4টা এখানে আছে 2টা তাহলে এই যে n এর সংখ্যা যেটা বের হবে সেটার সাথে যদি 6 গুণ করে দেন তাহলেই তো আপনার উত্তরটা বেরিয়ে যাচ্ছে প্রথমে যেহেতু অক্সালিক অ্যাসিডের কথা বলেছে প্রশ্নের মধ্যে কিসের কথা বলছে অক্সালিক অ্যাসিডের কথা বলছে সুতরাং আপনি মনে রাখবেন অক্সালিক অ্যাসিডের জন্য আমি এই সংখ্যাটা দিয়ে আমি অক্সালিক অ্যাসিডের অণু সংখ্যাটা বের করব এর পরবর্তীতে যেটা করব এখানে অক্সিজেনের সংখ্যা কয়টা এখানে আছে 4টা এখানে আছে 2টা তাহলে টোটাল কয়টা আছে 6টা তাহলে 6 দিয়ে গুণ করলেই হয়ে গেল বুঝতে পারছো আমার কথা ভেরি গুড তারপরে দেখো এই যে কোনটাতে বেশি পরমাণু আছে সহজ একদম এগুলো প্রশ্ন অনেক বেশি আছে পরমাণু এরকম যখন প্রশ্ন জিজ্ঞেস করবে কোনটাতে বেশি অণু অথবা পরমাণু আছে তাহলে আমি কিভাবে হিসাব করব এখানে দেখো প্রশ্নে দিছে যেটা সেটা কিসের ভ্যালু দিছে প্রশ্নে যেই মানটা দিছে সেটা হচ্ছে ডাব্লুর মান প্রশ্নে যেই মান সেটা হচ্ছে ডাব্লুর মান প্রশ্নের যে মান সেটা হচ্ছে ডাব্লুর মান সবসময় মনে রাখবো প্রশ্নে দেয়া ভরটা হচ্ছে ডাব্লুর মান আসলে আর এই যে হাইড্রোজেন অ্যাটম মানে কি পরমাণুর কথা বলছে শুধু একটা হাইড্রোজেন শুধুমাত্র ক্লোরিন অ্যাটম একটা ক্লোরিন তারপরে এখানে বলছে হিলিয়াম অ্যাটম তার মানে এখানে মধ্যে একটা হিলিয়াম তারপরে নাইট্রোজেন অ্যাটম তার মানে একটা নাইট্রোজেনের কথা বলছে তো প্রত্যেকটার দেখো ডাব্লু আর কিসের মান দেয়া আছে বলতো ডাব্লু এবং হচ্ছে গিয়ে তোমার এম এর মান দেয়া আছে সো আমি যদি সূত্র এখানের মধ্যে অ্যাপ্লাই করি যে ডাব্লু ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু n divided by 6.02 গুণন 10 to the power 23 সো প্রত্যেকটাতে একবার করে
একবার এক নাম্বারে একবার কি করব, এখানের মধ্যে আমি ডাব্লুর মানটা বসাবো, তার পরবর্তীতে কি করব, এম এর মান বসাবো, বের করে এখানে এন এর মানটা হিসাব করব। তাহলে এটা ডান, এটা আপনার হিসাব হয়ে গেল। পরে সেম ভাবে এখানের মধ্যে নেক্সটেও কি করবেন, এই যে ডাব্লুর মান বসাবেন, ওই পাশ থেকে এম এর মান বসাবেন, বসায় এখানে এন এর মান বের করবেন। পরের পার্টেও ডাব্লুর মান বসাবেন, এম এর মান বসাবেন, এন এর মান বের করবেন। প্রত্যেকটা পার্টে এভাবে আসলে কাহিনীগুলো করতে হবে। কথা কি বুঝতে পারছো বাচ্চা কাচ্চারা? কাহিনী কি বোঝা গেছে? সো চলো নেক্সট পার্টে আমরা চলে যাই। আচ্ছা এটা লাগবে না এগুলো জিনিস। এবার আমরা যেটা করব, আয়ন টায়ন এগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। চলেন, আমরা তো মোল সংখ্যা নিয়ে অনেক কিছু দেখলাম, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মোলারিটি নিয়ে পড়ার চেষ্টা করব। মোলারিটি এই পার্টটা নিয়ে আপনারা এর আগে অর্থাৎ 9 10 এও অনেক পড়াশোনা করে আসছেন, ঠিক আছে? সো 9 10 এও যখন পড়াশোনা করছিলেন মোলারিটি নিয়ে, সো একটা জিনিস মনে রাখবেন, মোলারিটি মানে কি, বাংলা অর্থটা কি বুঝায়, ঘনমাত্রা। হ্যাঁ, মোলারিটি ঘনমাত্রা। সো আপনাকে কিসের মান বের করতে হবে, আপনারা ছোট্টবেলা একটা সূত্রের কথা মনে আছে, S is equal to 1000 W divided by MV। অনেকের হয়তো বা মনে পড়বে না, অনেকে বলে এটা সহজে পড়ছে, W equal to যদি আপনি মানে সাইড চেঞ্জ করে গুণ করবেন, SMV ডিভাইডেড বাই হচ্ছে 1000। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র কিন্তু 9 10 এ পড়ে আসছেন। এটা একটা সূত্র, এইটা আরেকটা সূত্র, এই যে এইটা আরেকটা সূত্র। এই দুইটা সূত্র আপনারা কিন্তু 9 10 এ খুব ভালো করে পড়ে আসছেন। সুতরাং এই সূত্র দিয়ে কিন্তু এবারও এইচএসসি তে প্রশ্ন আসতে পারে, তবে অনেক ভাবে, মানে একটু ঘুরাই টুরাই দিতে পারে আর কি। সো যতভাবে ঘুরাই দিক না কেন কোনো প্যারা নাই। সুতরাং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ধরেন S1 V1 এগুলো আমরা পরে করব। আসলে আমরা যেটা করার চেষ্টা করব প্রথমে সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, আমরা ঘনমাত্রা যতভাবে পরীক্ষাতে আসতে পারে এইটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ঘনমাত্রা যতভাবে প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে এইটা একটু দেখানোর চেষ্টা করি আসলে। সো দেখেন একটু জিনিস ভালো করে খেয়াল করেন, আমরা কি পড়লাম, S is equal to 1000 W divided by MV। সো একটা জিনিস তো আমরা অলরেডি ছোট্টবেলা থেকে শিখি, এই W by M এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, একটু আগেও শিখে আসছি না, একটু আগে কি শিখে আসছি, N is equal to W divided by M, এইটা কিন্তু আমরা একটু আগে শিখে আসছি। তাহলে তোমরা বলো তো আমাকে একটু সুন্দর করে সেটা হচ্ছে এই W by M, এই যে দেখো S এর জায়গায় কি লিখবো, S লিখবো, সমান সমান 1000 এর জায়গায় কত লিখবো, 1000 লিখবো। এই W বাই M এর জায়গায় আমরা কি N লিখতে পারি না, মোল সংখ্যা, N লিখে দিলাম। এখানে নিচে কি থাকলো, V। তাহলে আমি যদি সূত্রটা একটু এক্সচেঞ্জ করি, মানে সাইড চেঞ্জ করার চেষ্টা করি, আমরা একটু আমরা কি করব, সাইড চেঞ্জ করার চেষ্টা করব। এই N টাকে আমরা আসলে ওই দিকে নিয়ে যেতে চাই, তাহলে এইটা এখান থেকে ওই পাশে গুণ চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, N is equal to SV divided by 1000। সো এই যে আমরা যে সাইড চেঞ্জ করে নতুন আসলে সূত্র তো আসলে না, সূত্র তো এইগুলো না, সূত্র তো আগের সূত্রই, শুধুমাত্র আমরা কি করতেছি, এই সূত্রগুলোর মানে হচ্ছে কত ভাবে আসলে পরীক্ষার মধ্যে আসতে পারে, কত ভাবে পরীক্ষার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হতে পারে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। সো এইভাবে এক ধরনের এস এর মান বের করতে হতেই পারে, মূল সংখ্যা দিয়ে দিছে। আবার একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো পার্সেন্টেজ দিয়ে থাকে, পার্সেন্টেজ দেয়া থাকলে এস কিভাবে নির্ণয় করব, ধরো আপনাকে প্রশ্নের মধ্যে বলছে 5% H2SO4 এর ঘনমাত্রা কত, দেখো, বা মোলারিটি কত, এভাবে প্রশ্ন দিছে। এভাবে ধরেন আপনার একটা প্রশ্ন আছে, 5% দিয়ে দিছে। সো এতক্ষণ তো পার্সেন্টেজ দেয়নি, এতক্ষণ কি দিছিল তাহলে, সরাসরি ডাব্লুর মান দিত 5 গ্রাম 20 মিলিলিটার, এবার কিচ্ছু দেয়নি, আয়তন অথবা ভর কিচ্ছু দেয়নি। তাহলে প্রশ্ন কিভাবে করছে, প্রশ্ন তোমাকে করেছে এভাবে, সরাসরি কি দিয়ে দিছে, পার্সেন্টেজ দিছে। সো আপনাকে যদি কখনো পরীক্ষার হলে পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে কিভাবে ম্যাথ গুলো নির্ণয় করবেন, দেখেন আমি আপনাদেরকে সহজে শেখার একটা টেকনিক দেখাই দিই। সেটা কি বলছে, এখানে কি থাকলে, পার্সেন্টেজ থাকলে সব সময় আপনারা মনে রাখবেন, যদি কখনো পার্সেন্টেজ দেয়া থাকে সবসময় মনে রাখবেন, পার্সেন্টেজ মানে কি 100 না। ধরেন আপনাকে যদি দেয়া থাকে 5%, এই মানটা মানে কি বুঝাবে, এই মানটা আসলে কিসের দেয়া আছে, এই মানটা মনে রাখবেন W ডিভাইডেড বাই V এর মান। এটা একটু মনে রাখবেন বাবারা, কিসের মান, W ডিভাইডেড বাই V এর মান। সো এখানের মধ্যে যখন আপনাকে বলে দিবে 5%, সব সময় মনে রাখবা 5% মানে W কত, W দেয়া আছে প্রশ্নের মধ্যে 5 গ্রাম।
এই 5% মানে কি ভি দেয়া আছে তোমার 100 ml। এইটা একটু মনে রাখবা, যত পার্সেন্ট দেয়া থাক না কেন। ধরো প্রশ্নের মধ্যে 5 এর জায়গায় অন্য কোনো পার্সেন্টেজ দেয়া আছে, 5 এর জায়গায় তোমার প্রশ্নের মধ্যে দেয়া আছে 25%। কত পার্সেন্ট? 25%। তাহলে বুঝবা পার্সেন্টেজ দেয়া আছে মানে ডাব্লু কত? ডাব্লু হচ্ছে 25 গ্রাম। তার পরবর্তীতে যদি ভি এর কথা বলি, ভি সমান সমান কত দেয়া আছে? এখানে আছে 100 ml। এবার দেখো তো ম্যাথটা করতে পারো কিনা, এবার দেখো তো একটু ম্যাথটা করা যায় কিনা। হ্যাঁ, পার্সেন্টেজ ইনটু এম ডিভাইডেড বাই, মানে এগুলো হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে করতে পারো, পার্সেন্টেজ গুণন 10 ডিভাইডেড বাই এম। বুঝতে পারছো আরফা ইসলাম? সো এটা আপনি এমসিকিউ এর ক্ষেত্রেও করতে পারেন, বাট বড় বড় ম্যাথ গুলোর ক্ষেত্রে আসলে একটু আটকায় যাবে। সুতরাং যখন আপনি অনেক বেশি শর্ট টেকনিক শিখতে থাকবেন, তখন একটা জায়গায় সুবিধা যে কোন শর্ট টেকনিক কোথায় ইউজ করবেন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড মানে 10 ডিভাইডেড বাই এম, এটাও ইউজ করতে পারেন, এই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। সুতরাং আমরা একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমাকে কি বলছে? পার্সেন্টেজ থাকলে এস এর ভ্যালু কি থাকলে পার্সেন্টেজ, তার মানে আমি এখানে বলি বসাই এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এমভি। সো এবার এখান থেকে একটু বোঝার চেষ্টা করো, এখানের মধ্যে ডাব্লু কতটুকু দেয়া আছে? ডাব্লু দেয়া আছে হচ্ছে 5 গ্রাম। কেন? কারণ হচ্ছে এখানের মধ্যে প্রশ্ন কয় পার্সেন্ট? 5%। কয় পার্সেন্ট? 5%। এই যে 5% থেকে লিখলাম। তাহলে এম এর মানটা কি? এম এর মান ধরো যৌগের মধ্যে যেই মান, ধরো হচ্ছে 5%, আমি এখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত হবে? 36.5 গ্রাম। এম এর মান কত হবে বলো তো? প্রশ্নের মধ্যে এম এর মান কত দিয়ে দিছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি এটা তো হচ্ছে ভি এর মান, ভি এর মান কত দিছে? 100%, মানে নিচে হচ্ছে এটা 100 হবে। এবার দেখেন আপনি হিসাব নিকাশ করেন, যা আসবে তাই উত্তর। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং আপনি যদি কখনো চান যে এস সমান পার্সেন্টেজ যদি থাকে, পার্সেন্টেজ থাকে, তাহলে আপনি যদি শর্ট জাস্ট ফর এমসিকিউ বাবা, শর্টকাটে যদি এমসিকিউ এর জন্য করতে চান, বাট আমি বলবো এভাবে মনে রাখেন, তাহলে বড় বড় ম্যাথ গুলো করার ক্ষেত্রে আপনার জন্যই সুবিধা হবে। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানের মধ্যে যদি এমসিকিউ আসে, আপনি যদি পারেন পার্সেন্টেজ ইনটু এম ডিভাইডেড বাই, সরি পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড বাই এম, এভাবেও করা যেতে পারে, এভাবেও আসলে কি করা যেতে পারে। তাহলে পার্সেন্টেজের মান কত দেয়া ছিল প্রশ্নে? ধরো 5%, তাহলে 5 গুণন 10 মানে 10। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত? 36.5। সো আপনি যদি চান এটা শর্টকাটের জন্য করতে পারেন ফর এমসিকিউ, বাট বড় বড় যখন ম্যাথ আসবে, পার্সেন্টেজ থাকবে, তখন আপনাকে ওইভাবেই করতে হবে। তার মানে আমি এখানে কি বলতে পারি? আমি এখানে তোমাকে কি বলতে পারি যে যদি কখনো পার্সেন্টেজ দেয়া থাকে, যদি কখনো পার্সেন্টেজ দেয়া থাকে, তখন কি করবা? মনে রাখবা উপরের যে পার্সেন্টেজ দেয়া আছে 5%, তাহলে 5 হচ্ছে ডাব্লুর ভ্যালু, পার্সেন্টেজের জন্য ভি হচ্ছে 100, ভি হচ্ছে কত? 100। কথা কি বোঝা গেছে? এটা এটা এইচএসসি ক্লাস, বুঝতে পারছো তোমরা? সো আশা করি তোমরা পারবা, আশা করি এখানে থেকে তোমরা পরবর্তীতে পারবা। সো এই দুই ভাবে আসতে পারে, এছাড়া হচ্ছে আরেকটুকু থাকতে পারে S1 V1 সমান সমান হচ্ছে S2 V2, এভাবেও পরীক্ষার মধ্যে প্রশ্ন দিতে পারে। যেমন এখানের মধ্যে বলছে যে দেখো একটা প্রশ্ন দেখো, S1, এই সূত্র তো তোমরা একদম ক্লাস 9 এও হয়তো বা পড়ে আসছো। দেখো আরেকটা সূত্র আছে S দিয়ে, যে জানা ঘনমাত্রার সাপেক্ষে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হতে পারে। জানা দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। বুঝছেন? সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে S1 V1 is equal to S2 V2, এইটা একটু মনে রাখবো, এইটা একটু মনে রাখবো। এছাড়া এরকমও হইতে পারে, আমরা সামনে পড়বো SV সমান সমান হচ্ছে S1 V1 যোগ হচ্ছে S2 V2, এই সূত্রটাও একটু মনে রাখবো। সো এটা কখন কোনটা অ্যাপ্লাই করবো এটা একটু পরেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। সো দেখো এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, প্রশ্নের মধ্যে কি দিয়ে দিছে? প্রশ্নের মধ্যে এখানে কি দিয়ে দিছে? প্রশ্নের মধ্যে দিছে 0.2 মোলার। আবার দেখো 100 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণের সাথে 100 ml পানি যোগ করলে ওই দ্রবণের মোলারিটি কত হবে? কতটুকু পানি যোগ করছি? 100 ml পানি যোগ করছি। কত ml পানি যোগ করছি? 100 ml পানি যোগ করছি। তার মানে দেখছো এখানের মধ্যে তোমাকে কি দিয়ে দিছে? এখানের মধ্যে তোমাকে S1 এর ভ্যালু দিছে, এখানের মধ্যে কি দিছে? V1 এর ভ্যালু দিছে।
সো এখানে পরবর্তীতে কি বলছে, আরো পানি যোগ করতে বলছে। তাহলে এখানের মধ্যে কি চাইছে, S2 এর ভ্যালু চাইছে। সো দেখো এখানের মধ্যে S1 এর মান কত, এই যে দেখো S1 এর মান হচ্ছে 0.2। তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 100 ml। তাহলে V2 এর মান কত এখানের মধ্যে, সে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে আমরা ওইটাতে পরে যাচ্ছি, S2 এর মান বের করতে হবে। দেখো একটা জিনিস বুঝো, দেখো তোমার একটা দ্রবণ আছে, তোমার একটা দ্রবণ আছে। সো এখানের মধ্যে ধরো এটা একটা পাত্র, পাত্রের মধ্যে কি আছে, দ্রবণ আছে। সো দ্রবণের মধ্যে খেয়াল করবা, ধরো দেয়া আছে 50 ml পরিমাণ পানি রয়েছে, কি রয়েছে, 50 ml পরিমাণ পানি আছে। সো নতুন করে আপনি আবার কি করলেন, নতুন করে আপনি আবার 100 ml পানি দিয়ে দিলেন একই পাত্রে, কিন্তু নতুন করে আপনি কতটুকু পানি দিলেন, 100 ml পানি দিলেন। তাহলে আপনার আগে কত ছিল, এই পাত্রের মধ্যে আগে ছিল, এই যে দেখেন আগে ছিল কতটুকু, আগে ছিল হচ্ছে V1 এর ভ্যালু হচ্ছে 50, আর নতুন করে যখন আপনি দিয়ে দিলেন তখন পাত্রের মোট আয়তন কত হলো, আগে থেকে ছিল 50, নতুন করে দিলেন আরো 100, তাহলে V2 সমান সমান কত হয়ে যাবে, 150। এই যে তার মানে এখানে ভ্যালু কত করতে বলেন তো, এই যে এখানের মধ্যে কত দেয়া ছিল, আগে ছিল 100, পরবর্তীতে কতটুকু যোগ করছেন, দেখেন আপনি কিন্তু এটা যোগ করছেন, কতটুকু যোগ করছেন, 100 যোগ করছেন। তাহলে দুইটা যদি যোগ করেন তাহলে কত আসবে, 100 যোগ 100, তার মানে কি দাঁড়ায়, 100 যোগ 100 মানে কি 200। তার মানে সেটা ব্যবহার করে আপনি কিসের মান বের করবেন, S2 এর মানটা বের করে ফেলবেন। কথা কি বুঝতে পারছো, কথা কি বুঝতে পারছো, এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবা। এই জন্য এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ, যে কেন গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মাঝে এই ম্যাথটা চলে আসে, যে আপনি এখানের মধ্যে করবেনটা কি, আপনি এখানের মধ্যে যেটা করার মানে হয় আসলে সরাসরি এটাকে কি ধরেন, V1, এটাকে সরাসরি কি টু V2 ধরেন, এভাবে ধরে ম্যাথটা করে ফেলেন সুন্দর মতো। কিন্তু মনে রাখবেন, যদি আপনি কখনো পানি সংযোজন করেন অথবা পানিকে সংযুক্ত করেন, তখন কি হবে, তখন আপনি সবসময় মনে রাখবেন যে নতুন করে যুক্ত করলে দুইটা একসাথে যোগ করে ফেলবো। কথা কি বোঝা গেছে, ভেরি গুড। এখন দেখো, এখন দেখো এখানের মধ্যে আরেকটা সুন্দর প্রশ্ন দিয়ে দিছে, সেটা হচ্ছে 50 সিসি। সিসি মানেটা কি, সিসি মানে বোঝানো হয় সেন্টিমিটার কিউব। হ্যাঁ, 50 সেন্টিমিটার কিউব, তার মানে এখানের মধ্যে আমি কি বলতে পারি, সেন্টিমিটার কিউব আয়তনের একক না। অনেকে বলতে পারে ভাই সিসি এটা আবার কিসের একক, মানে সিসি এটা কিসের একক হতে পারে, আসলে সবসময় মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে যে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। আয়তন মানে কি ভি, এখানে তার মানে কি প্রথম আয়তনটা কি দিছে, V1, কত দিছে, 50 সেন্টিমিটার কিউব। তাহলে এখানের মধ্যে কত দিছে, 1 মোলার, তার মানে এটা কিসের মান, S1 এর ভ্যালু কত দিছে, 1 মোলার। এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আর কি পরিমাণ পানি যোগ করলে, কি পরিমাণ পানি যোগ করলে, মানে এখানের মধ্যে আপনি আরো কতটুকু পানি যোগ করতে পারেন। তাহলে এখানের মধ্যে কি চাইছে, V2, ঘনমাত্রা দ্বিগুণ হয়ে দাঁড়াবে। ঘনমাত্রা দ্বিগুণ মানে কি, ঘনমাত্রা দ্বিগুণ মানে কি, আগে ছিল কত মোলার, 1 মোলার, পরবর্তীতে কত মোলার হবে, 2 মোলার। তাহলে এটা কিসের ভ্যালু হবে, S2 এর ভ্যালু। এবার পারবেন না বলেন তো, S1 এর ভ্যালু দেয়া আছে, S1 এর ভ্যালু দেয়া আছে, S2 এর ভ্যালু দেয়া আছে, V1 এর ভ্যালু দেয়া আছে, V2 এর ভ্যালুটা বের করতে হবে। বোঝা গেছে আমার কথা, বোঝা গেছে আমার কথা। সো এটা বের করলেই আপনারা পাবেন S1 V1 = S2 V2, আপনি কতটুকু যোগ করবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা জিনিস মনে রাখবেন, চলেন আমরা ম্যাথটা করি, তাহলে এই কনফিউশন গুলো বের করতে পারবো। S2 V2, দেখেন এটা আমি একটু করে দেই আপনাদেরকে, দেখেন ভালো করে খেয়াল করুন। S1 এর ভ্যালু কত, 1 গুণন V1 এর ভ্যালু কত দেয়া আছে, 50 সিসি, 50 সমান S2 এর ভ্যালু কত, 2 গুণন V2 এর ভ্যালু কত বের করতে হবে। দেখেন ভালো করে খেয়াল করেন, এই ম্যাথটা ভাইবেন না যে এখানে এতটুকু বের করলে কাহিনী ফতে কেল্লা ফতে। দেখেন এখানের মধ্যে কত হবে, 50 ডিভাইডেড বাই কত, 2, তাহলে এটা কত হবে, V2। তার মানে এখানের মধ্যে কত আসবে বলো তো, 25 সিসি। তার মানে এখানে কি হবে, 25 সিসি। বুঝতে পারছো আমার কথা, ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো, তারপরে দেখো 1 মোলার পানি যোগ করলে কতটুকু যোগ করলে, এই যে দেখো এখানের মধ্যে বলে দিছে 50 সিসি, এই যে দেখো এখানের মধ্যে পানির পরিমাণ দিয়ে দিছে। দেখো ভালো করে খেয়াল করো এখানে ওরা কিভাবে হিসাব করলো। দেখো এখানের মধ্যে আমি যেটা বললাম তোমাদেরকে, দেখো ভালো করে খেয়াল করো, এইটা তুমি কি করছো বলো তো, এখানে বলছে কতটুকু যোগ করলে,
কতটুকু কি করতে হবে, যোগ করতে হবে, কতটুকু কি করতে হবে, যোগ করতে হবে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, এই যে অলরেডি পানি আছে কতটুকু, দেখো দেখো কতটুকু আছে বলো, কতটুকু আছে বলো এখানে, 50 না, 50 না, এখানের মধ্যে দেখো কতটুকু বলছে, 50 সেন্টিমিটার কিউব 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আর কি পরিমাণ পানি যোগ করতে হবে। তো তোমার এখানের মধ্যে কতটুকু পাইছো বলো তো, 25 না, এখানের মধ্যে কত ছিল বলো তো, 50 না। আমরা যখন একত্রিত করে যোগ হিসেব করি তখন আমরা যোগ করে ফেলি, আর যখন তোমাকে বলে যে যোগ করলে, যখন তোমরা এভাবে একটু মনে রাখবা কতটুকু যোগ 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 করলে, তখন আসলে V2 বিয়োগ V1 করতে হবে ভি পাওয়ার জন্য। সবসময় মনে রাখবা, যোগ যদি কখনো বলে দেয় কতটুকু যোগ করলে, সবসময় এই জিনিসটা মনে রাখবেন, কতটুকু যোগ করলে। তার মানে আগে থেকে আপনাকে ধরেন আপনার কাছে আগে থেকে ছিল 100 টাকা, আপনার কাছে আগে থেকে কত টাকা ছিল, 100 টাকা। তো একটা বল কিনতে গেলে লাগে 120 টাকা, তাহলে কত টাকা যোগ করলে আপনার এই ফুটবলটা বা বলটা আপনি কিনতে পারবেন, কত টাকা যোগ করলে, তাহলে আপনার কাছে আছে 100, লাগবে 120, দুইটা বিয়োগ করে ফেলেন। সো আপনার এখানের মধ্যে কত টাকা যোগ মানেও কিন্তু আপনি সেখানে বিয়োগটাই বুঝলেন। সেম একই ভাবে যদি কখনো বলে কতটুকু পানি যোগ করলে, তখন দুইটার মধ্যে কি করে ফেলবেন, বিয়োগ করে ফেলবেন। বুঝতে পারছেন আমার কথা, কি করে ফেলবেন, বিয়োগ করে ফেলবেন। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমি ম্যাথটা করে দিলাম, এই জন্য ম্যাথটা করে দেয়া আসলে। বুঝতে পারছো আমার কথা, কারণ 50 সেন্টিমিটার কিউব, আমার এখানের মধ্যে 50 সেন্টিমিটার কিউব অলরেডি কি বলছে, এই দ্রবণটা তুমি তৈরি করবা। এখন বলছে কি পরিমাণ পানি যোগ করলে, তার মানে তুমি এখানের মধ্যে কতটুকু দেখো পাইছো, কতটুকু 25, পাইছো কতটুকু 25, তাহলে লাগবে কত 50, লাগবে কত, এটা হচ্ছে লাগবে, এটা কতটুকু লাগবে, আর এইটা হচ্ছে তুমি পাইছো কতটুকু, পাইছো কতটুকু, তাহলে দুইটা বিয়োগ করলে তো তোমার হয়ে গেল, যতটুকু পেয়েছো সেটা থেকে আমরা যদি বিয়োগ করি। ঠিক আছে, ভেরি গুড। তারপরে দেখো মিশ্রণের মোলারিটি, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। মিশ্রণ যদি একই ধর্ম থাকে, বা একই ধর্ম মানে কি বোঝানো হয় এখানে, একই ধর্মের পদার্থের মিশ্রণের মোলারিটি, এটা মানে কি বোঝানো হয়, একই ধর্মের যদি পদার্থ বলে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ধরেন সালফিউরিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড আমি সংমিশ্রিত করছি, এরকম। এইটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল আপনি এইটা বুঝতে পারেন যে একই ধর্মের, একই ধর্ম মানে কি, দুইটাই হয় অ্যাসিড হবে, নয়তো দুইটাই বেস হবে, একই হবে, মানে অ্যাসিড অ্যাসিড, অ্যাসিডের সাথে আপনি অ্যাসিড মিশাবেন, তাহলে আপনার এই সূত্রটা খাটবে। এর পরবর্তীতে হয় আপনি বেস যদি আসে, বেইজের সাথে আপনি বেইজ মিশাবেন। বুঝতে পারছেন আমার কথা? সো অ্যাসিডের সাথে অ্যাসিড মিশান, অথবা অ্যাসিডে বেইজের সাথে অ্যাসিড মিশান, যাই মিশান না কেন, যেটাই মিশান না কেন, দিন শেষে দুইটাই কি হবে, এইটা হবে, মানে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। যেমন আমি বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার সাথে সালফিউরিক অ্যাসিড মিশাবো, তাহলে দুইটাই কি অ্যাসিড না, দুইটাই কি অ্যাসিড না, যেহেতু দুইটাই অ্যাসিড তাই এইটা সূত্রটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে। সেম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আমি যদি এখানের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি, পটাশিয়াম হাইড্রোক্সাইড বলি, তাহলে দুইটাই কি হবে, এই সূত্রের জন্য অ্যাপ্লিকেবল হবে। কথা কি আমরা বুঝতে পারছি, কথা কি ক্লিয়ার, কথা কি বোঝা গেছে, কথা কি বোঝা গেছে? তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি একটা ম্যাথের সাহায্যে। দেখো প্রথমে আমরা এখানের মধ্যে যখন তোমাকে মোলারিটি হিসাব করতে বলবে, মিশ্রণের মোলারিটি হিসাব করতে হবে, আপনি একটু হিসাব করে দেখবেন। এই যে দেখেন এখানের মধ্যেও দেখেন যে অ্যাসিডটা দেয়া রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেম একই অ্যাসিড এখানের মধ্যেও দেয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছেন আমার কথা, বুঝতে পারছেন আমার কথা? সুতরাং একটা জিনিস দেখেন, দেখেন এখানের মধ্যে এই যে ভ্যালুটা, প্রথম যে ঘনমাত্রাটা, সেই ঘনমাত্রাটা হচ্ছে S1, এই যে আয়তনটা এটা কি হবে, এটা হবে V1, তাহলে এটা হলো S1 V1 এর ভ্যালু। তাহলে এই যে দেখো এইটার ভ্যালুটা, এই যে ভ্যালুটা এটা হচ্ছে S2, আর এই যে ভ্যালুটা এই দুইটা মিশাবো যেটা, সেটা হচ্ছে V2। তাহলে এখানে বলছে মিশ্রিত দ্রবণের মোলারিটি কত, আমরা কি জানি, আমরা সূত্র থেকে কি জানি বাচ্চা কাচ্চারা, সূত্র থেকে আমরা কি জানি, দেখো ভালো করে খেয়াল করো, আমরা জানি S1V1 ইজ প্লাস S2V2, আর এখানের মধ্যে সামনে কি দিব আমরা, এখানের মধ্যে সামনে দিব SV। বুঝছো, এখান থেকে বুঝছো, একটু বোঝার চেষ্টা করো বাবা। এই যে আমার এই যে এখানের মধ্যে একটা জিনিস দেখেন, এই যে এখানের মধ্যে ভিটা দেখছেন না, মিশ্রিত, আরো সহজ করে আপনাদেরকে বলি, এটা হচ্ছে টোটাল যে আয়তন, দুইটা যে মিশাইলেন,
টোটাল আয়তন, মিশানোর আয়তন, টোটাল আয়তন, মিশাইছেন যে দুইটা পাত্রের পানি যে একসাথে মিশিয়ে ফেলছেন, এটা টোটাল আয়তনটা বলছে। এই যে এইটা কি, এস মানে কি, এস মানে হচ্ছে মিশ্রিত মোলারিটি, মিশ্রিত বা মিশ্রণের মোলারিটি। হ্যাঁ, মোলারিটি। তাহলে এখানের মধ্যে দেখেন প্রশ্নের মধ্যে S1 এর ভ্যালু কত দিছি, 0.2, V1 কত, 1000, V1 এর ভ্যালু কত, 1000, যোগ S2 এর ভ্যালু কত, 0.1, V2 এর ভ্যালু কত, 300। এবার দেখো এখানের মধ্যে তো আমার S এর মান লাগবে, তাহলে এখানের মধ্যে আমার V এর ভ্যালু কত, V কত, V কত আসলে, ওই যে বললাম টোটাল আয়তন, তাহলে টোটাল আয়তন মানে কি, V সমান সমান V1 যোগ V2, মানে আপনি তো দুইটাকে একসাথে মিশাইছেন, আপনি তো দুইটা জিনিসকে একসাথে মিশিয়ে ফেলছেন, তাহলে মিশানো মানে কি, মিশানো মানে মিশ্রিত করে ফেলা। সো আপনি যেহেতু দুইটাকে একসাথে মিশ্রিত অথবা মিশিয়ে ফেলেছেন, তাহলে এখানের মধ্যে এটার ভ্যালুটা কি হবে, ভ্যালুটা কি হবে ভালো করে খেয়াল করেন। V1 এর মানটা কত, V1 এর মান আয়তন দেখেন, V1 এর ভ্যালু কত দেয়া আছে, 1000, তাহলে আপনি এখানে কত দিবেন, 1000। V2 এর ভ্যালু কত দেয়া আছে, 300, এখানের মধ্যে দিবেন 300, তাহলে এখানের মধ্যে কত হবে, 1300, কত হবে, 1300। তার মানে আমি এখানের মধ্যে কত দিতে পারি, V এর জায়গায় 1300 দিতে পারি। বোঝা গেছে? এই যে হয়ে গেল, আপনি এখন আপনার ক্যালকুলেটরের মধ্যে হিসাব নিকাশ করে এটার উত্তর বের করে দিলেই হয়ে গেল, আপনি এটার হিসাব নিকাশ বের করলেই হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন আমার? সো যখন আপনাকে মিশ্রিত পদার্থের বলে দিবে, আপনি সবসময় মনে রাখবেন এই সূত্রটার কথা, যে আপনাকে এইটা হচ্ছে মিশ্রিত ঘনমাত্রা বা মোলারিটি, এটা হচ্ছে মিশ্রিত টোটাল, দুইটা যে মিক্স করতেছেন সেটার ভি, S1 V1 S2 V2 এর ভ্যালু দেয়া আছে। তবে মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে, এই যে আপনি যখন মিশ্রিত বের করবেন, সেই মিশ্রিত দুইটা একই জাতীয় হইতে হবে বা সমজাতীয় হইতে হবে, হয় দুইটাই অ্যাসিড হইতে হবে, দুইটাই ক্ষার হতে হবে, হয় দেখেন এখানের মধ্যে দুইটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাইলে এর ক্ষেত্রে আসলে প্রযোজ্য। বোঝা গেছে? ভেরি গুড। সূত্রের প্রতিপাদন লাগবে না। এই যে দেখো এখানের মধ্যে এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো। চলো এটা একটু এবার মিশ্রিত না, দেখো এখানের মধ্যে এটা আমরা পড়ছি অলরেডি, এত লিটার দ্রবণে এত গ্রাম পটাশিয়াম কি আছে বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, মোলারিটি কত। খুবই সহজ প্রশ্ন, আমরা কি জানি, S ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV। তাহলে এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, 250 কার ভ্যালু, V এর ভ্যালু, M এর ভ্যালু কার কত বসাবে, এই যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিছে, বসাই দিবা, W এর ভ্যালু এখানে এটা বসাই দিবা, তাহলেই উত্তর হয়ে গেল। তাহলেই তো উত্তর হলো, এর মতো সহজ জীবনে পাবা না প্রশ্ন পরীক্ষার মধ্যে, যে সুন্দর মতো S এর ভ্যালু, W এর ভ্যালু, V এর ভ্যালু যা আছে সব দিয়ে দিছে, সবগুলো দিয়ে দিছে, এরকম সহজ প্রশ্ন পরীক্ষার হলে পাবা না। বুঝতে পারছো আমার কথা? সো এই যে কি পরিমাণ, এই যে দেখো, এই যে দেখো এখানের মধ্যে দেখো একটা প্রশ্ন খুব ভালো করে খেয়াল করো, বলছে 250 ml সোডিয়াম অক্সালেটের সাথে বা এর 0.1 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম অক্সালেটের প্রয়োজন হবে। তার মানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এটা কিসের ভ্যালু, একই জাতীয় না, সমজাতীয় না, সমজাতীয়। তো সো সমজাতীয় হইলে আবার এটা আবার মনে করেন না যে ভাই চলেন সমজাতীয় তো পাইছি দুইটাই, সমজাতীয় তো দুইটা পাইছি, বাট সমজাতীয় মিশ্রণের ক্ষেত্রে, মিশ্রণ মনে রাখতে হবে, এইটা সব সময় মনে রাখবা যে S1 V1 যোগ S2 V2 সমান সমান হচ্ছে SV। এই সূত্রটা হবে সমজাতীয়, প্রথম শর্ত তো সমজাতীয়, তোমরা তো ভুলভাল করে ফেলো, প্রথমটা হচ্ছে সমজাতীয়, দ্বিতীয়টা হচ্ছে মিশ্রণ হতে হবে, কি হতে হবে, মিশ্রণ হতে হবে, কি হতে হবে, মিশ্রণ হইতে হবে। যদি আপনি সমজাতীয় পান তাও হবে না, মিশ্রণ হইতে হবে, এইটা কিন্তু ম্যান্ডেটরি। সো এই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো মিশ্রণ বলে নাই, দ্রবণ তৈরি করার কথা বলছে। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে V1, এটা কি তৈরি করবেন, S1, এর পরবর্তীতে সোডিয়াম অক্সালেটের প্রয়োজন হবে বলছে, দ্রবণ দেখো এত মিলিলিটার এত মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম অক্সালেটের প্রয়োজন হবে। সুতরাং যখন আপনার প্রয়োজন হবে, প্রয়োজন তখন মনে করবেন ডাব্লুর মান বের করতে বলছে, ডাব্লুর মান বের করতে বলছে, ডাব্লু। তার মানে আপনি কি সূত্র জানেন, S ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV। এখান থেকে আপনি একটু খেয়াল করেন সুন্দর মতো, S এর মান কত দেয়া আছে, 0.1, এটা হচ্ছে 1000
ডাব্লুর মান কত আপনাকে বের করতে হবে। এম মানে কি? এম মানে হচ্ছে সোডিয়াম অক্সালেটের মানটা বসাই দিবেন। ভি কত? 250। এইটার ভর কিন্তু এখানে বসাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? ভেরি গুড। সো এখানের মধ্যে দেখো এখানের মধ্যে বলছে সেম ভাবে দেখো যে এখানে প্রশ্ন বলছে 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ ব্যবহার করে 100 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় পানির পরিমাণ। কিসের পরিমাণ? পানির পরিমাণ। এই যে এই ম্যাথগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাইছি আসলে। সো এই যে দেখেন S1 V1 করবেন, এই জায়গার মধ্যে S1 V1 বের করে যেইটা পাবেন সেটা হচ্ছে প্রয়োজনীয় যেটা ছিল সেটার সাথে মানে বিয়োগ করে দিবেন। আসলে এই মানটার সাথে বিয়োগ করলেই হয়ে গেল। এই যে এর আগে শিখাইছি না, এটা হচ্ছে কিসের ভ্যালু? S1 এর ভ্যালু। দ্রবণ ব্যবহার করে এটা কিসের ভ্যালু? V এর ভ্যালু। তারপর বা V1, V তো আসলে না V1 এর ভ্যালু, আপনি তো V এখান থেকে বের করবেন। আসলে এটা কিসের ভ্যালু বলেন তো? S1 এর ভ্যালু বা S2 এর ভ্যালু। এটা V2 S2। সো এখান থেকে আমি অলরেডি এর আগের ম্যাথে বলছি কতটুকু প্রয়োজন হবে এটা বের করার জন্য নতুন করে যে আয়তনটা বের করব আগের আয়তনের সাথে সেটা কি করে ফেলবো? বিয়োগ করে ফেলবো। বুঝতে পারছেন আমার কথা? এই যে অলরেডি দেখো S1 V1 বের করে এটা কিন্তু অলরেডি আমরা করছি। S1 V1 বের করে সেটা কি আমরা পরিমাণের সাথে কি করে ফেলবো? বিয়োগ করে ফেলবো। নির্দিষ্ট পরিমাণের সাথে সেটা কি করে ফেলবো? বিয়োগ করে ফেলবো। বুঝতে পারছি? কথা ক্লিয়ার? ভেরি গুড। সো এখানের মধ্যে দেখো এখানের মধ্যে আবার ওই যে সেম প্রশ্ন দিয়ে দিছে। সো আশা করি এই প্রশ্নগুলো আপনারা পারবেন, এই প্রশ্নগুলো সমস্যা হবে না। এই যে দেখো এখানে মিশ্রিত দ্রবণ বলছে, এখানে দেখো এটাও হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো মিশ্রিত পদার্থ বললে আমি যে সূত্রটা বলছি সেই সূত্রটা অ্যাপ্লাই করবেন। মিশ্রিত পদার্থ বললে যেই আমি সবসময় মনে রাখবেন ডেসিমিটার কিউব মানে কি? ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। 1 লিটার যা কথা, ডেসিমিটার কিউব সেম একই কথা। সুতরাং আগের মতো করে জাস্ট আগের ফর্মুলাতে ফেলে দিবেন, ফেলে দিয়ে ম্যাথটা করে ফেলবেন। এগুলো পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? প্রতিপাদন লাগবে না, অ্যাসিড ক্ষারের মোলারিটি পূর্ণ প্রশমিত করতে লাগবে না, আয়তন কত, এগুলো পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এই যে দেখো এইরকম টাইপের কিছু প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করি। চলো এইরকম একটা প্রশ্ন, মানে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এরকম টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন আমার কথা? কথা কি বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার বাবারা? কথা কি ক্লিয়ার? সো দেখো এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো। প্রথমে বলছে এ এবং বি পাত্র, এখানে দেখা যাচ্ছে না, আমি বলে দেই এটা হচ্ছে এ পাত্র আর এটা হচ্ছে বি পাত্র। কি বলছে? এ ও বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করে, ধরেন একটা পাত্রের মধ্যে আপনি দুইটারে একসাথে চুবাইছেন, একটা পাত্রের মধ্যে দুইজনকে একসাথে কি ফেলছেন? চুবাই ফেলছেন। সো চুবাই ফেলছেন, সো চুবানোর পরবর্তীতে বলছে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। এই যে মিশ্রণের ঘনমাত্রা প্রকৃতি পরে বের করি, প্রকৃতি পরে বের করি, যেমন প্রকৃতি বের করতে বলছে, এইটা পরে বের করি, আগে আমাকে মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে। সো মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করব? ওই যে আমি বলছিলাম, মনে আছে? মনে আছে আপনাদেরকে? সবসময় মনে রাখবেন মিশ্রণের ঘনমাত্রা যদি আপনাদেরকে কখনো বের করতে বলে এরকম, তো বাংলা লেখায় ভরাই দিছে। চলো আমরা মিশ্রণের ঘনমাত্রাটা একটু বোঝার চেষ্টা করি, মিশ্রণের একটু ঘনমাত্রাটা বোঝার চেষ্টা করি। চলো মিশ্রণের ঘনমাত্রা যদি একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি, সুতরাং আমাদের কাছে একটা সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে মিশ্রণ বললে SV সমান সমান হচ্ছে S1V1 যদি সমজাতীয় হয়, সমজাতীয় মিশ্রণ। আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن محمد لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله ভেরি গুড। চলো, বাট এখানে খেয়াল করো, এখানের মধ্যে কিন্তু ভিন্ন জাতীয় মিশ্রণ দিছে। মিশ্রণটা কি দিছে? ভিন্ন জাতীয়। দেখো, এটা হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তোমাকে যদি কখনো বলে ভিন্ন জাতীয় মিশ্রণ, ভিন্ন জাতীয় মিশ্রণ কখনো যদি পরীক্ষার মধ্যে দেয়, কিরকম মিশ্রণ? ভিন্ন জাতীয় মিশ্রণ, ভিন্ন জাতীয় মিশ্রণ, তখন মনে রাখবা কি করবা জানো? SV সমান সমান মনে রাখবা S1V1 মাইনাস S2V2, এইটা মনে রাখবা। যদি মিশ্রণটা হয় কোন জাতীয়? ভিন্ন জাতীয়। তাহলে ভাইয়া কোনটাকে আমি S1V1 ধরবো? মনে মনে এইটাকে তুমি S1V1 হচ্ছে এটা অ্যাসিডের ধরে নিবা, এটা তুমি অ্যাসিডের ধরে নিবা, আর S2V2 এটা তুমি বেজ অথবা ক্ষারের ধরে নিবা, বেজ অথবা কিসের ধরে নিবা? ক্ষারের ধরে নিবা। সো তোমার যদি এখানে S এর ভ্যালু দুই রকমের আসতে পারে। S এর ভ্যালু যদি এরকম করে পজিটিভ আসে তাহলে মিশ্রণের দ্রবণটা হবে অ্যাসিডীয়, আর যদি S এর ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে মিশ্রণের হবে বেজ ধরনের অথবা ক্ষারীয়। আসলে এইটা একটু মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, খুবই গুরুত্বপূর্ণ। যদি সমজাতীয় হয়, একই জাতীয়, পজিটিভ, ধরেন দুইজনের মারামারি লাগছে, একই জাতীয়, দুইজন একই জাতীয়, সো দুইজন তো মারামারি তো করবে না, আসলে দুইজন তো দুইজনের শক্তি বাড়াই দিবে আরো। আর যদি দুইটা ভিন্ন প্রজাতির জিনিসপত্র মারামারি হয় শুরু, দুইজন ভিন্ন জাতীয় জিনিসপত্রের যদি মারামারি শুরু হয়ে যায় তখন কি হবে? ভিন্ন জাতীয় হইলে সবসময় বিয়োগ হয়, ভিন্ন জাতীয় হইলে সবসময় বিয়োগ হয়। মনে রাখবো এই সূত্র অ্যাপ্লাই করার পরবর্তীতে যদি পজিটিভ আসে তাহলে সেটা, যেহেতু আমরা অ্যাসিডের সামনে পজিটিভ নিছি, তাহলে মনে রাখবে এটা অ্যাসিডের দ্রবণ। যদি নেগেটিভ আসে তাহলে মনে রাখতে হবে এটা একটা ক্ষারীয় দ্রবণ। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে কি মনে রাখবো? S1V1 মাইনাস হচ্ছে S2V2। চলো আমরা খুব সহজে আসলে ম্যাথটা করে ফেলবো, আমরা খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারবো এই জায়গা থেকে। দেখো এখানের মধ্যে কি বলছে, এখানের মধ্যে কি কি দিছে? আমরা এখানের মধ্যে দিয়ে দিছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডেসিমোলার আর 20 ml। চলো আমরা S এর মানটা বের করে ফেলি। S1 আমরা কি কার বের করব? প্রথমে S1 এর বের করব। S1 মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে এখানের মধ্যে কি করবা? 1000 W ডিভাইডেড বাই MV করতে হবে। কেন ভাইয়া এত কাহিনী? কারণ প্রশ্নের মধ্যে দেখো ডেসিমোলার বলে দিছে, ডেসিমোলার বলে দিছে, প্রশ্নের মধ্যে কোনো মান হুবাহু দেয়নি। ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। বুঝছো? ও আচ্ছা, তাহলে ডেসিমোলার যেহেতু বলে দিছে তাহলে তো এত কাহিনী করতে হবে না তোমাকে, হবে না। ডেসিমোলার বলে দিছে মানে কত? ডেসি মানে হচ্ছে
1 মোলার বলেই দিছে। ভি এর মান কত দিছে 20 ml, তাহলে এখানের মধ্যে V1 এর ভ্যালু কত দিছে, V1 এর ভ্যালু দিছে 20 ml, তাহলে এখানের মধ্যে কত দিছে বলো তো, সেমি মোলার না, তাহলে সেমি মোলার মানে কি S2 এর ভ্যালু হচ্ছে 0.5 মোলার। তার পরবর্তীতে যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই জায়গার মধ্যে দেখো তো 30 ml দিয়ে দিছে না, তাহলে V2 এর ভ্যালু কত 30 ml, তাহলে তুমি এখন এখান থেকে বের করো। আর এখানের মধ্যে ভি মানে কি, এটা কি টোটাল না, এটা তো টোটাল, তোমরা তো জানো দুইটাকে যদি একসাথে মিশ্রিত করা হয়, বুঝছেন, মানগুলো আমি লিখে দিছি বাবা, মানগুলো আমি এখানে সাইড দিয়ে লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই, মানগুলো সাইড দিয়ে লিখে দিয়েছি আমি। সো এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো বাবা, সেটা হচ্ছে এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে S1 V1 S2 V2, তাহলে V সমান সমান কি লিখতে পারি, V1 যোগ V2, তাহলে V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 20, লিখে দাও 20। V2 এর ভ্যালু কত, V2 এর ভ্যালু হচ্ছে কই গেল 30, লিখে দাও 30, তাহলে কত হবে বলো তো এখানে 50। নাও চলো বের করে ফেলো, তাহলে S ইজ ইকুয়াল টু নিচে কত হবে 50, তাহলে এখানের মধ্যে S1 এর মান কত 0.1, গুণন কি হবে, তবে একটা জিনিস মনে রাখবে এখানে U1 ও আছে, এটা আমরা এখন না যাই, তাহলে V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 20 মাইনাস S2 এর ভ্যালু কত 0.5 ইনটু V2 এর মান কত 30, এই যে করো, এই যে এবার করো, এবার কি আসে দেখো, দেখো তো পজিটিভ আসে না নেগেটিভ আসে, পজিটিভ আসলে দ্রবণটা হবে অ্যাসিডীয়, আর যদি নেগেটিভ আসে তাহলে হবে ক্ষারীয়। কথা কি বোঝা গেছে? অনেক কাহিনী করে করছে, দরকার নেই এত কষ্ট করে এত কাহিনী করে তোমাকে করতে হবে না, বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো আমার কথা, যে চলো আমরা একটু হিসাবটা করি, হিসাবটা একটু করি, 0.2 বিয়োগ 3 5 15, আচ্ছা 0.5 গুণন 30, তাহলে হচ্ছে 0.1 বিয়োগ, আরে এটা হবে 20 গুণন 0.1 বিয়োগ 0.5 গুণন 30 মাইনাস 13 ভাগ 50, তার মানে 0.26, ভেরি গুড, মাইনাস 0.26, তাহলে এটা কি নেগেটিভ আসছে না, নেগেটিভ আসা মানে কি এটা হবে অবশ্যই এটা একটা, এর প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, এর প্রকৃতিটা কি রকম হবে, এর প্রকৃতিটা হবে ক্ষারীয়। কথা কি বোঝা গেছে, কথা কি বোঝা গেছে, প্রকৃতিটা কি রকম হবে, প্রকৃতিটা কি হবে ক্ষারীয়, এই যে দেখো, এই যে দেখো এখানের মধ্যে দিয়ে দিছে, এই যে দেখো এত মোল অবশিষ্ট, এটা কিন্তু মোল, আমরা কিন্তু ঘনমাত্রা দিয়ে করছি বাবারা, আমরা কিন্তু ঘনমাত্রা, আপনি মিলাইয়েন না, মিলাইয়েন না, এটা কিন্তু ঘনমাত্রা, ওরা কিন্তু মোল দিয়ে অন্য টাইপ ভাবে করছে অনেক কষ্ট করে, এই যে দেখো মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, আমাদের ম্যাথ মিললে হইছে, এই টাইপের করে দিতে পারতাম, বাট এই মানে হচ্ছে গিয়ে টাইপের ক্ষেত্রে হচ্ছে আপনাদের ঝামেলা বেশি হবে। আবার একটু বুঝাবো, ঠিক আছে, কোন জায়গায় বুঝাবো বলো তো বাবা, যদি এরকম কখনো ভিন্ন সলিউশন দেখেন, দুইটাকে একসাথে মিশ্রিত করব, মানে যদি আপনি কখনো দেখেন অ্যাসিড এবং ক্ষার কখনো মিশ্রিত করা হইলো, অ্যাসিড এবং ক্ষার কখনো মিশ্রিত করা হইলো, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি রকম বের করতে বলছে, এই টাইপের প্রশ্ন যদি কখনো তোমাদের করে দেয়, তখন তোমাকে যেটা করতে হবে, এই যে দেখো এখানের মধ্যে এইটা বসাইতে হবে, এই যে দেখো এই যে এই যে এই যে এখানের মধ্যে দেখো এই সূত্রটা ইউজ করবা, সব লিখে দিয়েছি, দেখো এটা অ্যাসিডের ঘনমাত্রা অ্যাসিডের আয়তন, বেইজের ঘনমাত্রা বেইজের আয়তন, বুঝতে পারছো আমার কথা, তারপরে যে মানগুলো বসাই দিবা, যদি এই সূত্র অনুসারে বসায় পজিটিভ ভ্যালু আসে তাহলে মনে রাখবেন এটা অ্যাসিডীয় প্রকৃতির, যদি নেগেটিভ আসে তাহলে এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। সো এর পরবর্তীতে আমরা তো ঘনমাত্রাও নির্ণয় করলাম, ঘনমাত্রাটা সামনে নেগেটিভ আসছে, আমরা বলার সময় নেগেটিভ না বলে পজিটিভ বলবো, প্রকৃতি কি রকম আসবে, প্রকৃতি মানে কি, প্রকৃতি এটা অবশ্যই ক্ষারীয় আসবে। তবে একটা কথা এখানের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ, সো দেখো এই স্লাইড অবশ্যই দিয়ে দেয়া হবে, এই স্লাইড অবশ্যই দেয়া হবে, তবে একটা জিনিস এখানের মধ্যে মনে রাখবেন অবশ্যই, এই জিনিসটা না বললে একটু অন্যায় হয়ে যাবে, সেটা হচ্ছে ধরেন আপনাকে দুইটা ভ্যালু দিছে, প্রোভাইড করছে,
ধরেন এরকম দুইটা ভ্যালু প্রোভাইড করছে, ধরেন এখানের মধ্যে দিছে সালফিউরিক অ্যাসিড, মনে রাখবেন এখানের মধ্যে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখেন ভালো করে খেয়াল করেন কি দিছে, সালফিউরিক অ্যাসিড, এটা দিছে 0.5 মোলার, তার পরবর্তীতে হচ্ছে 20 ml দিছে, হ্যাঁ এইটা দিয়ে দিছে। সেম একইভাবে এখানের মধ্যে যেটা দিছে সেটা হচ্ছে 0.3 মোলার, ধরেন হচ্ছে গিয়ে 30 ml এরকম কিছু ভ্যালু দিয়ে দিছে। সো এরকম যদি কখনো কিছু ভ্যালু দেয় আপনি সবসময় মনে রাখবেন, আপনি লিখেন না S1 V1, মনে রাখবেন এটার সাথে U1 ও লিখবেন, আবার মাইনাস দিবেন, এই যে SB তো থাকবেই, S2 V2 এখানে হবে E2। দেখেন ভালো করে খেয়াল করেন এই জায়গাটার মধ্যে মনে রাখবেন, দেখেন এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে বলতো, হাইড্রোজেন 2টা না, 2 মলকে প্রশমিত করে, 2 মল বেসকে কি করে, 2 মল বেসকে প্রশমিত করে, কি করে, 2 মল বেসকে কি করে, প্রশমিত করে। এইটাই হচ্ছে এর তুল্য সংখ্যা, এই যে এটার তুল্য সংখ্যা, কত মলকে প্রশমিত করে, তুল্য সংখ্যা, এটা মনে রাখবেন। যেমন এখানের মধ্যে দেখেন 2টা হাইড্রোজেন ছিল তাই এটার ভ্যালু হবে 2, এখানের মধ্যে হাইড্রোক্সাইড কয়টা আছে বলতো, একটা না, যার কারণে এটা E1 এর E2 এর ভ্যালু হবে এখানের মধ্যে 1, আর এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে বলেন, এটা কি অ্যাসিডের না, এটা কি অ্যাসিডের না, কি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন 2টা, তা যার কারণে এখানের মধ্যে তুল্য সংখ্যা এখানের মধ্যে E1 এর ভ্যালু কত হবে 2। এখন বলতে পারেন ভাই একটু আগের ম্যাথের মধ্যে E1 E2 নিয়ে আসলেন না কেন, বুঝেন একটু আগের ক্লাসের মধ্যে E1 এবং E2 এর ভ্যালু নিয়ে আসলেন না কেন, আগেরটা দেখেন, আগের ম্যাথে দেখেন এখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে E1 এর ভ্যালু যদি হিসেবে হাইড্রোজেন একটা তাই এটার ভ্যালু 1, লাগবে না 1 দেয়া না দেয়া একই কথা। এখানে কি আছে হাইড্রোক্সাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোক্সাইড একটা তাই E2 এর ভ্যালুও কত 1। এটা একটু মনে রাখবেন বাবা, এটা একটু মনে রাখবেন, এই সূত্রটা একটু মনে রাখবেন, এইটা একটু মনে রাখা ইম্পর্টেন্ট। তোমাদের লেখা হয়ে গেছে বাচ্চা কাচ্চারা, তোমরা বুঝতে পেরেছো বাবারা, বুঝতে পারছো? দেখুন কথা কি বুঝতে পারছো তোমরা, মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা প্রকৃতি, পিএইচ এখান থেকে ঘনমাত্রা থেকে বের করে ফেলবা, এগুলো পারবা। ঘনমাত্রা থাকলে সেখান থেকে পিএইচ এর মান দেখো, আমরা একটু আগে যেটা বের করছিলাম মনে আছে 0.76, এই যে দেখো এদের উত্তর চলে আসছে, এই যে দেখো এত কষ্ট করে এত কাহিনী করে দেখেন কয় পেজ ম্যাথ করে 0.26 বের করছে, আমাদের দেখেন এক পাতায় ম্যাথ করে 0.26 বের হয়েছে, দেখেন আমাদের এক জায়গায় ম্যাথ করে 0.26 বের হয়েছে, দেখেন একটু মিলাই নেন। আর এখানের মধ্যে খেয়াল করে 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার লাইনে গিয়ে তোমাদের এখানের মধ্যে দেখছো 0.26 কত কাহিনী করে বের করছে, কত কাহিনী করে বের করছে বাবা, এত কাহিনী করে করার সময় আসলে তোমার নাই। তুমি জাস্ট এখান থেকে যেটা পাবা, তোমার যেহেতু এখানের মধ্যে কি দেয়া আছে বলো, তোমার এখানের মধ্যে কি পাইছো, তুমি এখানের মধ্যে কি পাইছো বলো, তুমি এখানের মধ্যে এস এর ভ্যালু পাইছো কত, -0.26। যখন ম্যাথ করবা এই মাইনাস মানে কি, আমি কি বলছি, মাইনাস চিহ্ন মানে বেজ হবে, বেজ, আর কিচ্ছু লাগবে না। এস এর সময় তুমি 0.2 কখনো নেগেটিভ আসতে পারে না, এটা জাস্ট একটা চিহ্ন, চেনার জন্য, এটা কোনো অন্য কিছুর জন্য না বাবা, এটা জাস্ট শুধুমাত্র চেনার জন্য ব্যবহার করছি। এবার আমি যদি এখান থেকে পিএইচ এর মান বের করতে চাই, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, বাট এই যে ঘনমাত্রাটা দেয়া আছে, এই ঘনমাত্রাটা কার দেয়া আছে দেখো, তুমি যৌগটা একটু আগে খেয়াল করো, কার ঘনমাত্রা বের করছো 0.26 কার ঘনমাত্রা বের করছো। আচ্ছা E1 E2 টা আবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, E1 E2 টা আরেকবার বুঝাই দিচ্ছি। চলো আমরা এই ম্যাথটা আগে শেষ করি, এই ম্যাথের বাকি পার্টটুকু আগে শেষ করি, চলো এই ম্যাথের বাকি পার্টটুকু আমরা শেষ করি। E1 E2 আমরা বুঝবো, কোনো সমস্যা নেই, এই ম্যাথের বাকি পার্টটুকু শেষ করি। আমরা দেখো এখানের মধ্যে এই যে ঘনমাত্রা আমরা বের করছি কত, এই যে 0.26, কত 0.26, ভাইয়া সামনে যে মাইনাস, এই মাইনাস মানে তো আমি বলছি
মাইনাস মানে বেজ নির্দেশ করে, এই যে দেখো বেজ মাইনাস, এটা ছাড়া কিচ্ছু না, এটা প্লাস মাইনাস এখানে কোনো ইফেক্ট ফেলবে না, কোনো ইফেক্ট ফেলবে না। বুঝতে পারছেন আমার কথা? সো এখানের মধ্যে দেখেন প্রকৃতি কি হবে বলতো, এটা ক্ষার ছিল না, তাই এটা হবে বেজ প্রকৃতি। তারপরে দেখো পিএইচ এর মান যদি তুমি নির্ণয় করতে চাও, এই পোরশনটা ঠিক করি, পিএইচ এর মান, চল আমরা পিএইচ এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এটা কার বেঁচে ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের এস এর মান কত, 0.26। এটা একটা হাইড্রোক্সাইড না, তাহলে হাইড্রোক্সাইডের কি কখনো আপনি পিএইচ বের করতে পারবেন? কখনোই পারবেন না। হাইড্রোক্সাইড থাকলে আপনাকে বের করতে হবে পিওএইচ। তাহলে পিওএইচ সমান সমান হবে মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড। তাহলে এখানের মধ্যে কি করবেন, পিওএইচ, তাহলে ঘনমাত্রা তো পাইছেন, মাইনাস লগ ঘনমাত্রা কত, 0.26। এই যা আসবে তা হবে পিওএইচ এর মান। কিন্তু আপনাকে প্রশ্নের মধ্যে কি নির্ণয় করতে বলছে, পিএইচ। তাহলে আপনি কি জানেন, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে আপনি যদি বের করতে চান পিএইচ, আপনি যদি এখান থেকে বের করতে চান পিএইচ সমান সমান হচ্ছে 14 বিয়োগ পিওএইচ, করলেই হয়ে যাবে বাবা। বুঝতে পারছো? E1 E2 এর পোরশনটা আমি বুঝাই দিচ্ছি, E1 E2 এর পোরশনটা বুঝাই দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো বাবারা? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো তো? তার মানে আমরা একটা ম্যাথের, এই ম্যাথ কিন্তু পরীক্ষা আসবে, প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই করলে, এই সূত্র একটা সহজ, আমরা চাইলে বড়ভাবে ঐকিক নিয়মেও করতে পারি। বুঝতে পারছেন? বড়ভাবে ঐকিক নিয়মেও করতে পারি, বাট আমরা বড়ভাবে ঐকিক নিয়মে অনেক ঝামেলা হয়, তাই আমরা কি করছি, মিশ্রিত দ্রবণ দিলে এভাবে ম্যাথটা করব, মিশ্রিত দ্রবণ দিলে এভাবে করব। সো এভাবে করার পর আমাদের তো ঘনমাত্রাটা পেয়ে গেলাম 0.26, ঘনমাত্রাটা পেয়ে গেলাম। এর পরবর্তীতে প্রকৃতিটা আমরা বলছি নেগেটিভ আসলে অবশ্যই প্রকৃতিটা কি হবে, ক্ষারীয় হবে, ক্ষারীয় হবে, তাই না? প্রকৃতিটা কি হবে, পিএইচ এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে ঘনমাত্রাটা পাইছি, এই যে ঘনমাত্রাটা পাইছি, এই ঘনমাত্রাটা দিয়ে আমরা পিএইচ এর মানটা বের করে ফেলবো, তাহলে হয়ে গেল। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। সুতরাং চলো বাবা, যারা হচ্ছে E1 এর মানটা বুঝো নাই, দেখো আমাদের যদি প্রশ্ন পরীক্ষার মধ্যে কখনো বলে দেয়, সবসময় মনে রাখবা যে ভিন্ন প্রকার, আসলে ধরো এখানের মধ্যে দুইটা ভিন্ন দ্রবণ দিছে, মনে রাখবা, ধরো এখানের মধ্যে দুইটা ভিন্ন দ্রবণ, এখন ধরো এখানের মধ্যে দিয়ে দিছে না, ধরো H2SO4, এখানের মধ্যে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো এটার ভ্যালু দিয়ে দিছে S1, এটার ভ্যালু দিছে V1, এটার ভ্যালু দিয়ে দিছে S2, যে কোনো একটা, এটার ভ্যালু দিছে V2। তাহলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, তাহলে আমি প্রথমে এই জায়গাটাতে প্রথমেই খেয়াল করব, এই যে পোরশনটা আছে এবং এই যে পোরশনটা আছে, এই দুইটা পার্ট যে আমার রয়েছে, এই দুইটা পার্ট কি একই জাতীয় নাকি ভিন্ন জাতীয়? এটা বোর্ড এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা বোর্ড এক্সামে থাকে, প্রতিটা বছর এই প্রশ্ন বোর্ড পরীক্ষায় থাকে, প্রতিটা বছর এই প্রশ্ন বোর্ড পরীক্ষা। আপনার যদি বিশ্বাস না হয় টেস্ট পেপার খুলে দেখতে পারেন, টেস্ট পেপার খুলে দেখলেই বুঝবেন এই প্রশ্ন, মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করো, তারপর পিএইচ এর মান বের করো, এটা বোর্ড পরীক্ষায় থাকেই থাকে। বুঝতে পারছো? সো এটা কি বলতো, ভিন্ন না, এটা ভিন্ন না, এটা হচ্ছে একটা সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা কিন্তু ডিফারেন্ট, ভিন্ন। তাহলে আমরা ভিন্ন যদি হয়, আমরা কি করি, ASV সমান সমান, একটু আগে শিখছি, S1 V1, তারপরে কি করি, মাইনাস S2 V2 করি তো ঠিক আছে বাবা, তবে এখানের মধ্যে আমরা একটা জিনিস হিসাব করতে ভুলে যাই, যেটার জন্য পুরো ম্যাথটা ভুল হয়ে যেতে পারে। আবারও রিপিট করতেছি, কোন জিনিসটা ভুল করি আসলে হিসাব করতে, মনে রাখবা সব সময়, এই জায়গাটার মধ্যে এদের সাথে আমি একটা E1 দিয়ে দিব, এখানের মধ্যে এটা আমরা কি করব,
এখানের মধ্যে E2 দিব। এই E1 মানে কি? E1 মানে বোঝানো হয় তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কিভাবে বুঝবো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। E2 মানে কি? এটা হচ্ছে কি সংখ্যা? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কিভাবে হিসাব করব? তুল্য সংখ্যা কিভাবে বোঝা যায় আমি আপনাদেরকে সহজে বুঝাই। চলেন চলেন আমি আপনাদেরকে তুল্য সংখ্যাটা বের করা শেখাই। চলেন, ধরেন আপনার এখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখানে দেখেন সালফিউরিক অ্যাসিড আছে, অথবা ফসফরিক অ্যাসিড আছে। দেখেন এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন, এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা? একটা না? তাহলে এর তুল্য সংখ্যা হবে 1। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা নাই, তাই তুল্য সংখ্যা 2। এখানে হাইড্রোজেন কয়টা? তিনটা না, তাই তুল্য সংখ্যা হবে আমার 3। এই তো হয়ে গেল। সেম একই ভাবে তুল্য সংখ্যাগুলো এভাবে হিসাব করবে। এর আগে দুইটাই হচ্ছে এক এক করেছিল, যার কারণে আমরা হিসাবে নিয়ে আসিনি। সো দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো এখানের মধ্যে তুল্য সংখ্যা কিভাবে বুঝবো। ধরো আমার এখানের মধ্যে দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেগুলো পরীক্ষায় দেয়া থাকে বেশি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অথবা দেয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অথবা প্রশ্নে দেয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সো একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, এখানে হাইড্রোক্সাইড কয়টা? একটা, যার কারণে এখানের মধ্যে কয়টা দেয়া আছে? হাইড্রোক্সাইড 1। এখানে হাইড্রোক্সাইড কয়টা? একটা, যার কারণে এটা তুল্য সংখ্যা 1। এখানে হাইড্রোক্সাইড কয়টা? দুইটা, তুল্য সংখ্যা 2। হাইড্রোক্সাইড কয়টা? তিনটা। সো যদি 1 1 এর আগের যে ম্যাথটা করছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করছি, বুঝেন? যার কারণে এর আগের যে ম্যাথটা করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড করছি, যার কারণে এটাও 1 ওইটাও 1। যার কারণে এর আগের যে ম্যাথটা দেখবা এখানের মধ্যে E1 ছিল, এখানের মধ্যে E2 ছিল, বাট এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যার কারণে এটার ভ্যালু 1 ছিল। দেয়া না দেয়া একই কথা ছিল। এটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড 1, যার কারণে এটার ভ্যালু 1 ছিল। দেয়া না দেয়া একই কথা। কথা কি বুঝতে পারছো বাবারা? এক্স্যাক্টলি। কথা কি ক্লিয়ার? সো এই যে এই টাইপের ম্যাথ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথ পরীক্ষার মধ্যে আসবেই আসবে। আপনারা যদি কান্নাকাটি করেন, ঝাপাঝাপি করেন, কোনো লাভ নাই। ক্লাসটা 8টার সময় শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? চলো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। চলো এই যে এই ম্যাথগুলো একটু বাসায় করার চেষ্টা করবা। এই যে এগুলো তো করেই দিলাম, বাসায় আমি যেভাবে করলাম এই যে দেখো, এটা একটু ছবি তুলে নাও, এইগুলো একটু বাসায় করবা। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা দেখো এখানের মধ্যে কি দিছে? সেমিমোলার 0.5, কি দিছে? সালফিউরিক অ্যাসিড ডেসিমোলার 0.1, কি দিছে? সোডিয়াম হাইড্রোক্সাইড ভিন্ন। তাহলে এই যে দেখো মিশ্রণটি, তাহলে আমাদের সূত্র খুবই সোজা বাবা, এগুলো 1 2 এর ব্যাপার। SV is equal to S1 V1 E1 minus S2 V2 E2। তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো এই প্রশ্নে কি কি ভ্যালু দেয়া আছে, তারা কি কি ভ্যালু প্রোভাইড করছে। S1 মানে কি? এটা তুমি কি কাপ ধরবা, এই পার্টটুকু তুমি অবশ্যই অ্যাসিড চিন্তা করবা, এই পার্টটুকু তুমি বেইজের চিন্তা করবা। তাহলে দেখো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে কি বলছে? সেমিমোলার। সেমিমোলার মানে কত? 0.5। তার পরবর্তীতে দেখো V1 এর ভ্যালু কত দেয়া ছিল? 100। দিয়ে দাও 100 গুণন। তাহলে এটা কি সালফিউরিক অ্যাসিড না? দুইটা হাইড্রোজেন না? দুইটা না? তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য E1 এর মান হবে 2, যার কারণে এখানে 2 গুণ করব, মাইনাস সূত্রের মাইনাস। S2 মানে কি? ডেসিমোলার মানে 0.1, 0.1। তাহলে এখানে দেখো V2 এর ভ্যালু কত এখানের মধ্যে? 200 ml। তাহলে দেখো দেয়া আছে 200 গুণন E2 এর ভ্যালু কত আসলে বলো তো বাবারা? E2 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কি আছে বলো তো? হাইড্রোক্সাইড আছে কয়টা? একটা, যার কারণে এটা 1। এখন তুমি দেখো এখানের ভ্যালু কত আসে, মিশ্রণের ঘনমাত্রা এবং ইয়া একসাথে হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু নির্ণয় করি।
100 গুণন 0.5 100ই হয়, এটা হয় 200 গুণন 0.1 গুণন 1 20। তাহলে এখানে দেখো এটা গুণ করলে হবে 100, এটা গুণ করলে হবে হচ্ছে 20, তাহলে কি 80 না? তাহলে এটা কি সামনে পজিটিভ না? তাহলে পজিটিভ হলে এটা কি হবে বলো তো? অ্যাসিডীয়। দ্রবণটা কি হবে? অ্যাসিডীয়। বুঝতে পারছো? তাহলে কি হবে? অম্লীয় হবে। এই যে হয়ে গেল, মিশ্রণের ঘনমাত্রা তো বের করেই ফেললা। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? সো কথা কি ক্লিয়ার? কই গেল? এরা ওরা ম্যাথটা সম্পূর্ণভাবে করে দেয়নি, অন্যভাবে করছে, বাট আমি তোমাদেরকে যেভাবে করাই দিছি সেভাবে করে ফেলবে। এই যে দেখো পার্সেন্টেজ থাকলে কি করবে, এই যে দেখো পার্সেন্টেজ থাকলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কত এ বের করে ফেলবা। এটা পার্সেন্টেজ থাকলে আমরা H সমান সমান কি করি? H সমান সমান পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড বাই m করি। তাহলে পার্সেন্টেজের মান কত? 2.5 ইনটু 10 মানে হচ্ছে 25, আর m মানে পারমাণবিক ভর 40। করো, হয়ে গেল, হয়ে যাবে, এগুলো পেয়ে যাবেন। এখন আসেন আমরা পিপিএম করব। পিপিএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বাবা, দিয়ে দিব ইনশাআল্লাহ, পেয়ে যাবেন, ক্লাস স্লাইডটা পেয়ে যাবেন। ঠিক আছে বাবা, দেখো এবার একটু জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে মোলারিটিকে পিপিএম এ প্রকাশ করো। পিপিএম সবসময় মনে রাখবা, পিপিএম হচ্ছে একটা একক মাত্র। পিপিএমটা কি বললাম? পিপিএমটা হচ্ছে একটা একক, একটা কি, একটা হচ্ছে একক। হ্যাঁ, সো আপনি এটা ঘনমাত্রার একক আসলে সবসময় মনে রাখবেন। পিপিএম এর সূত্রটা কি আসলে? পিপিএম এর সূত্রটা মনে রাখবেন S ইনটু M ইনটু 10 টু দি পাওয়ার 3। এই সূত্রটা একটু মনে রাখবেন, বুঝতে পারছেন? সেম ভাবে যদি আপনাকে পিপিবি বলে দেয় S ইনটু M ইনটু 10 টু দি পাওয়ার 6, এই দুইটা সূত্র জাস্ট একটু মনে রাখবেন বাবারা। পরীক্ষার মধ্যে দেখবেন সব কিছু দেয়া আছে। পরীক্ষার মধ্যে কি নিয়ে কাহিনী করতে পারে? এস নিয়ে কাহিনী করতে পারে। হয়তোবা তোমাকে বলতে পারে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা পিপিএম এ আসলে কত। তখন আপনি কি করবেন? এই যে 5%, আপনি কি জানেন? সূত্র কি জানেন? আপনি সূত্র জানেন ppm is equal to s into m into 10 to the power 3। বাট এখানে s এর মান তো দেয়া নাই, বাট আপনি তো জানেন পার্সেন্টেজ দেয়া থাকলে কিভাবে s এর ভ্যালু বের করতে হয়। বাট আপনি এই সূত্রটা, আপনি এটা তো বড় প্রশ্নে আসবে, আপনি এইভাবে অ্যাপ্লাই করলে আপনাকে গোল্লা দিয়ে দিবে ডিভাইডেড বাই m। এটা করলে আপনি কি পাবেন? গোল্লা পাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। বুঝতে পারছেন আমার কথা? একটা সমূহ সম্ভাবনা থাকে। কেন? কারণ এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। তাহলে কিভাবে করব ভাইয়া? পার্সেন্টেজ থাকলে সিকিউ তে অলরেডি আমি ক্লাসের প্রথমেই বলে দিছি, পার্সেন্টেজ থাকলে সবসময় মনে রাখবেন, পার্সেন্টেজ যদি থাকে সবসময় মনে রাখবেন এস এর ভ্যালু আমরা যদি বের করি তাহলে পার্সেন্টেজ থাকলে এভাবে বের করব, এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। তাহলে এই ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে উপরের 5 গ্রাম। ভি মানে কি? ভি মানে হচ্ছে, ভি মানে আয়তন 100। মনে রাখবা পার্সেন্টেজ মানে এটা বলে দিছি। এম মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড 40। এটা বের করে এখানে এস এর মান বসায় দাও, এম এর মান বসায় দাও, 10 টু দি পাওয়ার 3 করো, ম্যাথ হয়ে যাবে। সব সময় মনে রাখবা যদি এরকম দিত 10%, তাহলে মনে হয় ভি সবসময় 100, 100 হিসাব করা হয় পার্সেন্টেজের জন্য, ডাব্লিউর মান হচ্ছে 10। কথা ক্লিয়ার? এইভাবে ম্যাথগুলো একটু হিসাব নিকাশ করতে হবে, এইভাবেই ম্যাথগুলো একটু হিসাব নিকাশ করতে হবে। কোন ক্ষেত্রে? সিকিউ এর ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছো তোমরা? কিসের ক্ষেত্রে? সিকিউ এর ক্ষেত্রে এইভাবে ম্যাথগুলো একটু সুন্দর করে কি করবেন? হিসাব করবেন। কেমন লাগবে না, এগুলো এগুলো দেখলেই পাবেন। এই যে দেখেন 10%, এই যে দেখো 10% সালফিউরিক অ্যাসিড এর মোলারিটি পিপিএম এককে হিসাব করো। কয় পার্সেন্ট? 10%। তাহলে 10% মানেটা কি? 10% মানে হচ্ছে এস সমান সমান পার্সেন্টেজ ইনটু এম ডিভাইডেড বাই
সরি পার্সেন্টেজ ইনটু 10, বা আপনি এখানে আসলে এটা যদি বড় ম্যাথ হয় তাহলে মনে রাখবেন পার্সেন্টেজ মানে হচ্ছে ডাব্লিউ কত পার্সেন্ট 10, তাহলে 10 গ্রাম। ভি কত, ভি হচ্ছে 100 ml, কত ml 100 ml। তাহলে আমরা এখানের মধ্যে কি বলতে পারি, S ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই mv বসায় দাও, যেহেতু এটা সালফিউরিক অ্যাসিড এটার ভ্যালু কত আসবে, সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক আণবিক ভর 98 গ্রাম। তাহলে আমরা এখানে মোলারিটি হিসাব করি যদি ppm এককে, ppm ইজ ইকুয়াল টু s ইনটু m ইনটু 10 টু দি পাওয়ার কত 3, এই তো হয়ে গেল। s এর মান বসাই দিলেই ম্যাথ কেল্লাফাতে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ভেরি গুড, এগুলো পারবেন। এই যে তুল্য সংখ্যা কিছু দিয়ে দিছে, যারা আসলে তুল্য সংখ্যা নিয়ে চিন্তিত ছিলেন, যারা আসলে তুল্য সংখ্যা নিয়ে চিন্তিত ছিলেন, এই যে দেখেন এখানে হাইড্রোক্সাইড কয়টা, একটা, তুল্য সংখ্যা কত 1, কয়টা, দুইটা, তুল্য সংখ্যা কত 2, হাইড্রোক্সাইড কয়টা, তিনটা, তুল্য সংখ্যা কত 3। এক অম্লীয় ক্ষারক, বুঝছেন, এক অম্লীয় ক্ষারক কারা, যেসব ক্ষারকে একটা হাইড্রোক্সাইড আছে তাদেরকে বলা হয় এক অম্লীয় ক্ষারক, বুঝছেন। এগুলো অনেকে ভুলে যায়, পরীক্ষার মধ্যে অপশনই দিয়ে দেয় এক অম্লীয় ক্ষারক। এই যে এক অম্লীয় ক্ষারক এটা মানে কি বোঝানো হয়, এক অম্লীয় ক্ষারক মানে বোঝানো হয় যে ওই ক্ষারকটা হচ্ছে একটা হাইড্রোক্সাইড যুক্ত, যেহেতু লাস্টের হোয়াইট ক্ষারকটা, এই যে দেখো দ্বি অম্লীয় ক্ষারক, যেহেতু এটা ক্ষারক এটা তো হবে ক্ষারক, কিন্তু দ্বি মানে দুইটা হাইড্রোক্সাইড, এই যে দেখো ত্রি অম্লীয়, ত্রি মানে কয়টা, তিনটা, ত্রি মানে কয়টা, তিনটা, এটা যেহেতু ক্ষারক, এই যে তার মানে এটা ছিল একটা, যার কারণে এটার উত্তর হবে কয়টা, এক, এটা হবে দুইটা, উত্তর হবে দুই, এটা হবে তিনটা, এটা হবে তিন। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? এইগুলো একটু নোট করে রাখবে, এইগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ভেরি গুড, তুল্য সংখ্যা ক্লিয়ার হয়ে গেছে। সো এবার তুল্য জারক সংখ্যা এগুলো লাগবে না, মোটামুটি এগুলো একটু রিডিং পড়লে পাবেন। তবে একটা জিনিস দেখেন, এই যে এখানের মধ্যে একটা সংখ্যা দিয়ে দিছে, যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তোমরা সব সময় জানো এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ, এই যে দেখো এখানের মধ্যে হয় কি, ম্যাঙ্গানিজ হচ্ছে প্রথমে +7 অবস্থায় থাকে, সে পরবর্তীতে 5টা ইলেকট্রন রিসিভ করে, করার পরবর্তীতে কি হয়, ম্যাঙ্গানিজ 2+ এ কনভার্ট হয়ে যায়। যেহেতু +7 থেকে 5টা ইলেকট্রন গ্রহণ করে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে অথবা যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে সেটাই আসলে তার তুল্য সংখ্যা, যতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করবে সেটাই তার কি সংখ্যা হবে, তুল্য সংখ্যা হবে। কি সংখ্যা হবে বাচ্চা কাচ্চারা, তুল্য সংখ্যা হবে। সুতরাং এটা তুল্য সংখ্যা কত, 5। এই পটাশিয়াম ডাইক্রোমেট তোমরা জানো যে ক্রোমিয়াম +6 অবস্থায় থাকে, দুইটা ক্রোমিয়াম। সো এখানের মধ্যে যেই ব্যাপারটা হয়, এরা হচ্ছে কয়টা ইলেকট্রন রিসিভ করে, 6টা ইলেকট্রন রিসিভ করে 2 ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়। যেহেতু কয়টা ইলেকট্রন রিসিভ করে, 6টা, তো এটার ভ্যালু হয় 6। এগুলো একটু মনে রাখবো, এগুলো বক্সের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে হাজারিনাক স্যারের বই থেকে শুরু করে সব ক্ষেত্রে এক্সক্লুসিভ সাজেশন দিব বাবা, খুব শীঘ্রই দিব। সো এইগুলো একটু মনে রাখবা। সো অম্লত্ব, ক্ষারকত্ব, এইগুলো এমসি ক নাম্বার প্রশ্নে চলে আসতে পারে, মনে রাখবে। একটা ক্ষারক যতগুলো আসলে এসিডের সাথে বিক্রিয়া করে সেটা তার অম্লত্ব। হ্যাঁ, যেমন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে ভালো করে খেয়াল করে, এগুলো মনে রাখার উপায় আছে। অম্লত্ব, ক্ষারত্ব মনে রাখার উপায় আমি একটু বলে দেই তোমাদেরকে, দাঁড়াও। পিপিএম তো পার হয়ে গেল, দেখো ভালো করে খেয়াল করো। দেখো অম্লত্ব যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে, অ্যালুমিনিয়াম অক্সাইড এটার অম্লত্ব কত, সুন্দর করে একটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে 3 আর এই যে 2, দুইটা গুণন করে দিবা, গুণ করলে কত হবে, 3 2 6, তাহলে এটার অম্লত্ব কত হবে, 6 হবে। এটা সমতা করতে হয়, বাট এইগুলো জাস্ট মনে রাখার জন্য, অম্লত্ব ক্ষারকত্ব সহজে মনে রাখার জন্য হিসেব করি। আসলে ক্ষারকত্ব কত, এই যে কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব কত, এটা দুইটা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। সো দুইটা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে, যার কারণে এটা ক্ষারকত্ব হচ্ছে 2।
অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত? এই যে বললাম না একটু আগে, এখানে ছিল 3, এখানে ছিল 2, দুইটা গুণ করে দিবা, তাহলে কত হবে? 3 দুগুণ 6। তাহলে এটার উত্তর কত হবে? 3 দুগুণ 6। ক্লিয়ার? ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত? এখানের মধ্যে অক্সাইড মানে কি? ক্যালসিয়াম কি 2+ না? ক্যালসিয়াম 2+ না? যেহেতু এটা 2+, ক্যালসিয়ামটা যেহেতু 2+, কত প্লাস? 2+, তার মানে এটার হচ্ছে অম্লত্ব হবে 2। সেম ভাবে এখানে দেখো, এখানের মধ্যে দেখো ম্যাঙ্গানিজ বা এখানের মধ্যে M2O3, M মানে কি এটা বলেনি আসলে। এরকম করে যদি কখনো অপশন দিয়ে না দেয়, জাস্ট করবেন কি জানেন? গুণ করে ফেলবেন। এই যে এই সংখ্যাটা, এই যে 2 এবং এখানে 3, এই দুইটা সংখ্যা কি করবেন? গুণ করবেন। গুণ করার পর কত হবে? 3 দুগুণ 6। তার মানে অম্লত্ব হবে আসলে কত? 6। বুঝতে পারছেন আমার কথা? কথা ক্লিয়ার? ভেরি গুড। জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, এইগুলো অবশ্যই পরীক্ষার জন্য পড়তে হবে। এই অধ্যায়টা মানে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা টোটাল 2টা পোরশনে ডিভাইডেড, যেখান থেকে প্রশ্ন আসে। প্রথম পার্টটা অলরেডি পড়িয়ে ফেলেছি, একটা হচ্ছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো, পিপিএম নির্ণয় করো, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার ঘনমাত্রা নির্ণয় করো, বিভিন্ন রকম পার্টে দিতে পারে, এইটা একটা পার্ট থেকে আসতে পারে। 2 নাম্বার পার্ট যেটা থেকে আসতে পারে সেটা হচ্ছে পিএইচ এর মান নির্ণয় করতে পারে, মানে পিএইচ এর তো মান না, জারণ বিজারণ নির্ণয় করতে বলতে পারে, যে এর জারণ সংখ্যা নির্ণয় করো, এই বিক্রিয়াটা সম্পূর্ণ করো। সুতরাং জারণ বিজারণ জিনিসটা পড়তে হবে। সো জারণ বিজারণের ক্ষেত্রে মাঝে মাঝে ক খ নাম্বার প্রশ্নের মধ্যে আসে কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবেও কাজ করে। এগুলো একটু মনে রাখবেন, জারক এবং বিজারক উভয় হিসেবেই ক্রিয়া করে। তার পরবর্তীতে আসতে পারে কোনটা এমসিকিউ এর মধ্যে কোনটা কঠিন জারক, কোনটা গ্যাসীয় জারক, কোনটা তরল জারক। এই পার্টগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো যেমন এখানের মধ্যে এই যে এই পার্টগুলো একটু মনে রাখবা, যে কয়েকটি জারক পদার্থ হলে নিচের কোনটা জারক পদার্থ, প্রশ্ন কিন্তু আসে। বুঝতে পারছো আমার কথা? এই যে এই জারক পদার্থগুলোর নাম একটু মনে রাখবা। জারক মানে কি? যারা বুঝেন না ভাই সবসময় মনে রাখবেন, জারণ দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে জারণ। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, মানে ইলেকট্রন ত্যাগ করে দিলে তার জারণ হয়। কি? ইলেকট্রনের ছাড়ন। তাহলে কেউ যদি জারণ হয় বা ইলেকট্রন ছেড়ে দেয়, সে সাথে সাথে জারিত হয়ে যায়। কি হয়? ইলেকট্রন ছাড়ার সাথে সাথে জারিত হয়, এবং এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বিজারক বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বিজারক বলি। এটাকে আমরা কি বলি? বিজারক বলি। এটা একটু মনে রাখবো। সেম ভাবে আমরা যদি বিজারণের কথা বলি, বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। বুঝতে পারছো? ইলেকট্রনের গ্রহণ। কেউ যদি বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে আসলে সাথে সাথে বিজারিত হয়ে যায়। কি হয়ে যায়? বিজারিত হয়ে যায়। তাহলে এটাকে আমরা কি বলবো বাংলা ভাষায়? এটাকে আমরা জারক বলবো বাংলা ভাষায়। কি বলবো বাংলা ভাষায়? জারক বলবো বাংলা ভাষায়। এগুলো মনে রাখার উপায় কি? মনে রাখার উপায়ের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে এইটার মনে রাখার উপায় বলি, দেখো একটা জিনিস দেখো, এখানের মধ্যে কি বলছে? জারক পদার্থ। কি বলছে? জারক। সো ম্যাক্সিমাম টার্ম গুলাতে দেখো, জারক গুলাতে দেখো অক্সিজেন আছে। জারক পদার্থ মনে রাখার উপায় হচ্ছে অক্সিজেন থাকে ম্যাক্সিমাম গুলাতে। দেখো এখানে কি আছে? ও আছে, এখানে অক্সিজেন, দেখো এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন, ব্যতিক্রম তো থাকবেই। এই যে এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন। তাহলে জারক পদার্থগুলো মনে রাখার একটা অন্যতম উপায়টা কি? উপায়টা হচ্ছে লাস্টের দিকে অক্সিজেন। সবসময় কিন্তু খাটবে না বাবা, এটা মানে মনে রাখার উপায়টা চাইলেন তাই বললাম। এখানের মধ্যে যদি আপনি নাম দেখেন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা নাম, 9টার মধ্যে 8টাতে হচ্ছে অক্সিজেন আছে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ হয়ে যাবে তোমাদের। সো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে বিজারক পদার্থ। দেখো বিজারক পদার্থের ক্ষেত্রেও কিন্তু অক্সিজেন আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। এই জন্য কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। কয়েকটা নাম মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে Ki, পটাশিয়াম আয়োডাইড, পানি, সোডিয়াম থায়োসালফেট, এইগুলো মনে রাখা একটু বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে দেখেন পানি এবং পটাশিয়াম আয়োডাইড সেই ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে। সুতরাং ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন ত্যাগ, বুঝতে পারছেন? ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন ত্যাগ, এই দুই ক্ষেত্রেই এইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা একটু নোট করে নেবেন, এটা পরীক্ষায় আসে। সো পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় এই যে পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং পটাশিয়াম আয়োডাইড জারক এবং বিজারক উভয় হিসেবে কিভাবে কাজ করে
সে আসলে ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে। রিঅ্যাকশন আছে দুইটা, দেখাই দিবেন। সে ইলেকট্রন গ্রহণ করলে তার রিঅ্যাকশনটা কেমন হয়, ইলেকট্রন ত্যাগ করলে তার রিঅ্যাকশনটা কেমন হয়, একটু মনে রাখবা। বুঝতে পারছো আমার কথা? কি ব্যাপার, এরকম হয়ে গেল কেন? ঠিক আছে, সো চলো। আচ্ছা, আজান দিচ্ছে। আমার এখানে আজানের শব্দ আসতেছে, আজকে এত দেরিতে আজান। আচ্ছা, আজানের সময় একটু চুপ থাকি। ঠিক আছে, চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। সেটা হচ্ছে এইগুলো একটু রিডিং পড়লে হয়ে যাবে, এইগুলো লাগবে না, তবে এইগুলো একটু লাগবে। যে জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট, বিজারক পদার্থ, এটা একটু রিডিং পড়বা আসলে। সো এই যে পোর্শন গুলো দেয়া রয়েছে, এই যে জারক, বিজারক, জারণ, বিজারণ, এই পার্ট গুলো যদি তুমি তোমার বইয়ের মধ্যে খুলো, দেখো ভালো করে খেয়াল করো, এই পার্ট গুলো যদি তোমার বইয়ের মধ্যে খুলো, তোমার দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার বইয়ের মধ্যে যদি হাজারিনাক স্যারের বই যেহেতু ম্যাক্সিমাম পাবলিকের কাছে আছে, এই যে দেখো এই পোর্শনটা, পটাশিয়াম ডাইক্রোমেট কতগুলো ইলেকট্রন ত্যাগ করে, কতগুলো ইলেকট্রন গ্রহণ করে এসিডিও মাধ্যমে, জারক বা ক্ষারীয় মাধ্যমে, এই পোর্শন গুলো মনে রাখা খুবই 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 গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি এখানের মধ্যে বলি, তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, কয়েকটা বিক্রিয়া মনে রাখবা বইয়ের। একটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য আসার জন্য ইম্পর্টেন্ট, ফেরাস সালফেট ইনটু K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এইটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আবার পরীক্ষার মধ্যে আসতে পারে ফেরাস সালফেট ইনটু আর একটা কি জানি ছিল, KMnO4 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা পরীক্ষায় চলে আসতে পারে। আবার এই জায়গার মধ্যে হাইড্রোজেন সালফাইড দিতে পারে, হাইড্রোজেন সালফাইড যোগ KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড। সো আপনাদের বইয়ের মধ্যে যে দেখবেন পরীক্ষার মধ্যে জারণ বিজারণ চলে আসে, যাই পড়েন না কেন এই তিনটা জারণ বিজারণ পড়তে ভুল করবেন না বাবা। এই তিনটা জারণ বিজারণ অবশ্যই 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 মনে রাখবেন। ধরেন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পটাশিয়াম অক্সালেট অথবা অন্য কিছু পরীক্ষায় থাকতে পারে, বাট এখন তো এইগুলো ডিটেইলস আকারে পড়াইতে গেলে আরো 2 ঘন্টা চলে যাবে আসলে। সুতরাং আপনাদের বইটা খুলবেন, খোলার পরে যে জারণ বিজারণ গুলো রয়েছে এইগুলো পড়বেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যাই করেন না কেন আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন এইটা মনে রাখার একটা ট্রিক্স বলে দেই। দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করেন, যদি আপনি কখনো আয়রন পান, কখনো আপনি কি পান, আপনি যদি কখনো আয়রন পেয়ে থাকেন, আয়রন মনে রাখবেন 2+ থেকে সর্বদা একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং আয়রন 3+ এ পরিণত হয়, এটা একটু মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। এবং এটার আরেকটা পোর্শন মনে রাখবেন যে আয়রন যখন 2+ থাকে সেটা হয়ে যায় ফেরাস সালফেট,
বাট যখন আয়রন 3+ হয় সে যে যৌগে পরিণত হয় সেটা হচ্ছে ফেরিক সালফেট। এটা কি সালফেট? ফেরিক সালফেট। এই পোরশনটা মনে রাখবেন জারণ বিজারণ পড়ার সময়, এইটা সব সময় হয়। এটা ধাপ নাম্বার 1, এটা মনে রাখার। আরো মনে রাখতে হবে কিছু জিনিসপত্র, আরো কিছু জিনিসপত্র তোমাদেরকে মনে রাখতে হবে। আরো কি জিনিসপত্র মনে রাখবো বাবারা? আরেকটা জিনিস মনে রাখবেন, K2Cr2O7 মনে রাখবা। এই K2Cr2O7 থেকে এই যে প্রথমের যে পোরশনটা রয়েছে তোমাদের, প্রথমের যে পোরশনটা এটাকে বাদ দিলে লাস্টের পোরশনটাকে নিবা। এখান থেকে কাকে নিবা? Cr2O7 কে নিবা। Cr2O7 মাইনাস কি হবে বলো তো? 2, -2 হবে। এখানে কি হবে? সে আসলে 6টা ইলেকট্রন রিসিভ করবে এবং 2Cr3+ এ পরিণত হবে। বুঝছেন? যখন সে এইটাতে পরিণত হয় তার নাম হয়ে যায় এরকম, Cr2SO4 3। বুঝতে পারছেন আমার কথা? এটা হচ্ছে 2 নাম্বার জিনিস মনে রাখবেন যে ক্রোমিয়াম সবসময় এরকম কুকীর্তি করে। সো লাস্ট একটা পার্ট যদি আমি বলি, 3 নাম্বার পার্টে আরেকটা পার্ট মনে রাখবেন, সেটা হচ্ছে ক্রোমিয়াম গেল KMnO4 টা মনে রাখবেন, KMnO4 মনে রাখবেন। সো KMnO4 থেকে কি হয় সবসময় মনে রাখবেন, ম্যাঙ্গানিজ এখানে +7 থাকে, সে আসলে 5টা ইলেকট্রন রিসিভ করে, করার পরবর্তীতে এখানের মধ্যে কি হয়? Mn2+ হয় এবং এখানের মধ্যে ম্যাঙ্গানিজ সালফেট হয়। এই 3টা পার্ট একটু মনে রাখবা। বুঝতে পারছো? ভেরি গুড। এই তো কত সুন্দর নাম তোমরা বলে দিচ্ছ, কত সুন্দর নাম তোমরা বলে দিলা, পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ভেরি গুড, সেরা সেরা। এইগুলো একটু মনে রাখতে হবে। দর্শক আয়ন, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সংজ্ঞাতে থাকতে পারে। দর্শক আয়ন এটা তোমাদের পরীক্ষার কোথায় থাকতে পারে? সংজ্ঞাতে থাকতে পারে। যারা আসলে বিক্রিয়া জন্য অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আসলে অপরিবর্তিত থাকে। এই যে এইগুলো অলরেডি আমি তোমাদেরকে দেখাই দিছি। এই যে দেখো, এই যে দেখো, এগুলো কে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে। এই যে দেখো 6টা ইলেকট্রন গ্রহণ করে এ, এটা এখানের মধ্যে গ্রহণ করে কিসে পরিণত হয়? 2Cr3+। এইগুলো একটু মনে রাখতে হবে। এই যে এইগুলোর মধ্যে একটু পড়বেন বাবা, এই যে আম্লতাকরণ, এই যে এইটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। বিগত বছর প্রশ্নতে এইগুলো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছিল। এই যে এইগুলো প্রশ্ন পড়বেন, K2C পটাশিয়াম ডাইক্রোমেট এবং হাইড্রোজেন সালফাইড, এইগুলো কিন্তু কিভাবে সমতাকরণ করতে হয় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করা ছাড়া উপায় নেই আসলে। বুঝতে পারছেন আমার কথা? এই যে এইগুলো একটু পড়বেন, প্র্যাকটিস করবেন। পটাশিয়াম আয়োডাইড, ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এগুলো একটু পরীক্ষার মধ্যে পড়তে হবে। এই যে এইগুলো একটু পরীক্ষার জন্য পড়বেন। কেমন? এগুলো এই যে পার অক্সাইড, এই যে এটা দিতে পারে, জারক এবং বিজারক উভয় হিসেবেও কাজ করে। এটা কম ইম্পর্টেন্ট কিন্তু পড়বেন। বইয়ের মধ্যে হাতে গোনা 4-5টা আছে যেগুলো পড়লে ইনশাআল্লাহ বাকিগুলো কমন পাবেন। বুঝতে পারছেন আমার কথা? সো এই রিলেটেড যখন আপনি এটা পড়বেন, এই রিলেটেড কিছু ম্যাথ আছে সমতাকরণের, ওইগুলো ইজি, ওইগুলো আপনারা পারবেন বাবা। সমতাকরণ 1 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন করে, 2 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল উৎপন্ন করে। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, দাঁড়াও আমি একটু বের করে ফেলি, আমি একটু বের করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। এগুলো পিপিএম। এই যে দেখো, এই যে দেখো, একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে প্রায় চলে আসে। এই যে এই যে দেখো, দেখো এরকম করে দিছে, দেখো ভালো করে খেয়াল করো এই প্রশ্নটা দেখো। 2 নাম্বার দ্রবণের ঘনমাত্রা বা 2 নাম্বার পার্টের যেটা প্রশ্ন দিয়ে দিছে এখানের মধ্যে, যে এখানের মধ্যে তোমাকে বলছে দ্রবণ 2 এর ঘনমাত্রা ppm এ নির্ণয় করো। তাহলে দ্রবণ 2 কি 5 ml 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। পারবেন কিনা বলেন তো? এই যে অনেকক্ষণ ধরে পড়াইছে, এটা সিকিউ, দেখো ঢাকা বোর্ডে 19 আসছিল। এই যে দেখো কি বলছে, 5 ml 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এ নির্ণয় করতে বলছে।
এটা পারবো না, পারবো। তবে এখান থেকে যে ব্যাপারটা আসে আসলে পরীক্ষার মধ্যে, এটা তো পার্সেন্টেজ থাকলে অনেক পাবেন। এই যে ট্রাইট্রেশন, ট্রাইট্রেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখেন বাবা, ট্রাইট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন, খাতার মধ্যে লিখে রাখবেন, এখানের মধ্যে একটা গ্রাফ আছে বাবা, একটা না, এই গ্রাফগুলো একটু পড়তে হবে। যে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, একটার সাথে আরেকটা সংমিশ্রিত করা হলে বেজালের গুলা, বেজাল মানে কি বাবা? বেজাল মানে তো বুঝি নাই। দেখো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আজকে 2 ঘন্টায় তো আসলে এই চ্যাপ্টারটা এত ডিটেইলসে কমপ্লিট করা সম্ভব না। সুতরাং একটা কথা বলবো, সেটা হচ্ছে ট্রাইটেশন আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বইয়ের মধ্যে দেখবেন এরকম করে কিছু চিত্র দেয়া আছে, ধরেন এরকম করে কিছু চিত্র দেয়া আছে, অথবা এরকম করে কিছু চিত্র দেয়া আছে, যেগুলো ট্রাইটেশন, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের মিশ্রণের ফলে কোন নির্দেশকগুলো ব্যবহার করা হয়, অথবা এই যে নির্দেশকগুলো ব্যবহার করা হয়ে থাকে এদের ব্যবহারগুলো দেখাও, কিভাবে আসলে নির্দেশকগুলো কাজ করে। এই যে যেমন এখানের মধ্যে বলছে উদ্দীপকের কোন নির্দেশকটা উপযুক্ত, এখানে দেখো 3.1 থেকে 4.4, তার মানে এটা বুঝাই যাচ্ছে এটা পিএইচ এর রেঞ্জটা হচ্ছে অ্যাসিডের। তাহলে স্ট্রং অ্যাসিড আর উইক বেস ইউজ করা হয়েছে। কিভাবে বুঝছি? কারণ পিএইচ এর রেঞ্জটা 7 এর নিচে, 7 এর উপরে হইলে স্ট্রং বেস আর হচ্ছে উইক অ্যাসিড ব্যবহার করা হয়। সবসময় মনে রাখবা, শক্তিশালী অ্যাসিড হইলে সেখানের মধ্যে ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ব্যবহার করা হয়। অপরদিকে আমি যদি বলি সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিড যদি হয়, তাহলে সেখানের মধ্যে ফেনফথেলিন ইউজ করা হয়। বুঝতে পারছেন? থাইমল ব্লু ইউজ করা হয়। এক্স্যাক্টলি বাবা, বুঝতে পারছো আমার কথা? সুতরাং সবসময় মনে রাখবা নির্দেশক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা ট্রাইটেশনে চলে আসে। মোলারিটি কাকে বলে? হয়ে গেছে। উপযুক্ত নির্দেশক, দেখছো এই একই জিনিস আসছে, নির্দেশক নির্দেশক নির্দেশক, বারবার ঘুরায় ফিরায় নির্দেশক প্রশ্নগুলো আসতেছে, বারবার ঘুরায় ফিরে। এই যে দেখো, এই যে বইয়ের মধ্যে দেখবা এরকম কিছু আছে, এই যে দেখো এটা হচ্ছে দুর্বল ফেনফথেলিন আর মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয় সবল অ্যাসিড, আর ফেনফথেলিন ব্যবহার করা হয় সবল ক্ষারের ক্ষেত্রে। বুঝতে পারছো আমার কথা? এটা খুবই ইম্পর্টেন্ট বাবা, এই পার্টটুকু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা যদি এই অধ্যায় থেকে আমার কাছে সাজেশন চাও, এই যে দেখো আবারও নির্দেশক থেকে প্রশ্ন, এই যে দেখো কোন নির্দেশকটা উপযুক্ত, এই যে পিএইচ, এই যে পিএইচ এর মান নির্ণয় করো। সুতরাং তোমরা একটা ব্যাপার মনে রাখবে, এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে। সুতরাং এই চ্যাপ্টারটা থেকে কি কি পড়তে হবে আমি যদি তোমাদেরকে বলি, সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই পড়বা পিপিএম। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিপিএম, তারপর হচ্ছে ঘনমাত্রা সিকিউ এর জন্য, ঘনমাত্রা, ঘনমাত্রা পিপিএম, তার পরবর্তীতে পিপিবি পড়বা, এর পরবর্তীতে হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, পিএইচ, প্রকৃতি। এই পার্ট থেকে একটা সিকিউ মাস্ট বি কমন পাবাই, এখান থেকে একটা। এই যে দেখো টপিক দিছি কয়টা? দুইটা, একটা পিপিএম পিপিবি, মিশ্রিত দ্রবণের পিএইচ ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের পিএইচ আর ঘনমাত্রা একই পর্বে পড়ে। আর একটা আসতেছে হচ্ছে জারণ সংখ্যা, জারণ বিজারণ, যেটা আসলে হচ্ছে সমতাকরণ করতে হয়। আরেকটি কি আসতেছে? আরেকটা আসতেছে নির্দেশক, কি আসতেছে? নির্দেশক। সুতরাং জারণ বিজারণ এবং নির্দেশক এই দুইটাই পড়তে হবে। এই দুইটা পার্ট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবেই থাকবে। সবাই কি বুঝতে পারছো বাচ্চা কাচ্চারা? বুঝতে পারছো? এই যে দেখো যাই করো না কেন দিন শেষে এটাই আসবে, দিন শেষে উপযুক্ত নির্দেশকের সাজে। এই যে দেখো দিন শেষে এই যে দেখো মিথাইল অরেঞ্জ ফেনফথেলিন, এই যে দেখো, এই যে বুঝতে পারছো? এইগুলো এই যে দেখো প্রসম ব্যবহার করা ট্রাইটেশন করতে নির্দেশক, এই যে দেখো, এই যে দেখো নির্দেশক দিয়ে দিছে। আর একটা কি দিছে দেখো এখানের মধ্যে, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। পারবা? মিশ্রিত দ্রবণের ঘনমাত্রার নির্দেশক পারতে হবে। বুঝতে পারছেন নাকি ঝামেলা আছে বলেন? তোমরা কি ক্লিয়ার বাচ্চা কাচ্চারা? তোমরা কি ক্লিয়ার? বুঝতে পারছো?
বলো তোমরা কি বুঝতে পারছো? দেখো 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 করে খেয়াল করো, সেটা হচ্ছে নিজেকে কিন্তু বাসায় পড়াশোনা করতে হবে, তোমাদের সময় কিন্তু অনেক কম, তোমাদের হাতে সময় কিন্তু অনেক অনেক কম, বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? সুতরাং হাতে যেহেতু সময় অনেক অনেক কম, সুতরাং এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে যে সময় এখন একদম অপচয় করা যাবে না। সুতরাং যেটা করবেন সেটা হচ্ছে কোন কোন পার্টগুলো থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কোন কোন জায়গাগুলো পরীক্ষার জন্য ভালো করে পড়বো, এখন সব পড়ার সময় নাই, যেখান থেকে প্রশ্ন আসে সেখান থেকে বেশি বেশি করে পড়তে হবে, বুঝতে পারছেন আমার কথা? সো যেখান থেকেই প্রশ্ন আসুক সেখান থেকেই পরীক্ষার জন্য বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে প্রিপারেশন নিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? ক্লাস কি বোঝা গেছে? বলো তো একটু কমেন্টের মধ্যে কোনো ঝামেলা থাকলে। এন্ড করতে হবে ক্লাস। কথা কি তোমরা বুঝতে পারছো? ঠিক আছে বাচ্চা কাচ্চারা, দেখা হবে অন্য কোনো ক্লাসে, এসএমপির ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এখানের মধ্যে বেশ কিছু লাস্টের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা তো পুরাপুরি ভাবে দেখানো গেল না, ইনশাল্লাহ আমরা আমাদের এসএমপি তে দেখিয়ে ফেলবো। একজন বলতেছিল যে ভাইয়া হচ্ছে গিয়ে ভেজালের পরিমাণ ওইটা দেখাইতে গেলে আসলে জারণ বিজারণটাও পড়াইতে হবে, এছাড়া আসলে সম্ভব না, সেটা হচ্ছে আমরা ইয়াতেই পড়াবো। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে এসএমপি তে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, দোয়া রাখবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।